লেকচার 3। সো লেকচার 3 তে আমরা হচ্ছে যে চ্যাপ্টার দুইটাকে টার্গেট করব সেটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন, কি বললাম? রাসায়নিক বন্ধন। আর 2 নাম্বার হচ্ছে রাসায়নিক গণনা, কি বললাম? রাসায়নিক গণনা। সো রাসায়নিক বন্ধন তোমরা পরিচিত, গণনা হয়তো পরিচিত। বন্ধনে যেটা হয় হচ্ছে একটা মৌল আর একটা মৌলের সাথে মানে যুক্ত হবে, যুক্ত হলে সেটা 3-4 ধরনের বন্ধন হইতে পারে। সেটা হয় আয়নিক, নাইলে সমযোজী, নাইলে কি ধাতব। সো এই 3টা বন্ধন নিয়ে আমাদের এই চ্যাপ্টারে পড়ালেখা। আরেকটা আছে হচ্ছে রাসায়নিক কি গণনা, যেখানে আমরা দেখব যে আমাদের একজন আরেকজনের সাথে রিঅ্যাকশন করবে, যুক্ত হলে বন্ধন গঠন হয়েছে। এই বন্ধন গঠনের সময় কে কার সাথে কত গ্রাম করে যুক্ত হচ্ছে, কে কার সাথে কত মোল বিক্রিয়া করতেছে, কিভাবে বিক্রিয়াটা হচ্ছে। একটা বিক্রিয়ার মধ্যে, একটা যৌগের মধ্যে অনেক ধরনের পরমাণু অণু থাকতে পারে, তাদের পার্সেন্টেজ গুলো বের করব। ধরো পানির মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আছে আর কি আছে? অক্সিজেন আছে। হাইড্রোজেনের পার্সেন্টেজটা বের করব, অক্সিজেনের পার্সেন্টেজটা বের করব। দ্যাটস ইট। এটা হচ্ছে রাসায়নিক গণনা। তো এই দুইটা চ্যাপ্টার আজকে আমরা কভার করব ইনশাআল্লাহ। সামারি পাইছো? মোটামুটি বুঝতে পারছো কি পড়াশোনা করতে যাচ্ছি? তাহলে আমরা প্রথমে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। সো আমরা হেডিং দিব রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। সো রাসায়নিক বন্ধন আমরা সুন্দর মতো আসলে ব্যাপারটা বুঝতে চাই। রাসায়নিক বন্ধন যদি চ্যাপ্টারটার নাম হয়, আসলে এই জিনিসটাকে ভাঙলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে রাসায়নিক আর একটা বন্ধন। রাসায়নিক মানে কি? কেমিক্যাল গুলা। তাহলে একটা কেমিক্যাল যখন আর একটা কেমিক্যালের সাথে যুক্ত হবে, যে আকর্ষণ বল দ্বারা নিজেদের মধ্যে যুক্ত হবে, সেটাকে কি বলবো? রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধনের ডেফিনেশনটা আমরা এটা লিখবো যে একটা মৌল অপর একটা মৌলের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়, যার ফলে আকর্ষণ বল দ্বারা যুক্ত হলে একটা নতুন কিছু তৈরি হয় না, এটাকে কি বলবো? রাসায়নিক বন্ধন। তাহলে লেখো, আমরা একটু ডেফিনেশনটা লিখবো কারণ এখান থেকেও এমসিকিউ বানানো যায়। তাহলে লেখো, একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত, একটি মৌল অপর মৌলের সাথে, একটি মৌল অপর মৌলের সাথে লিখছো? যুক্ত হয় আকর্ষণ বলের কারণে। একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হয় কেন? আকর্ষণ বলের কারণে। লিখছো? আচ্ছা, আকর্ষণ বলের কারণে যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, একটা নতুন কিছু উৎপন্ন হয় না? নতুন কিছু উৎপন্ন হয় যে বন্ধন দ্বারা, তাকে কি বলা হয়? রাসায়নিক বন্ধন। তাহলে একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হয় আকর্ষণ বলের কারণে এবং নতুন যৌগ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? নতুন যৌগ উৎপন্ন করে এবং নতুন যৌগ উৎপন্ন করে এবং নতুন যৌগ কি করে? উৎপন্ন করে। উৎপন্ন যৌগের মধ্যে যে বন্ধন, এটাকে কি বলা হয়? রাসায়নিক বন্ধন। উৎপন্ন যৌগের মধ্যে যে বন্ধন, এটাকে কি বলা হয়? রাসায়নিক বন্ধন। তার মানে আমার সাথে একজন আর একজনের সাথে বিক্রিয়া করে একটা নতুন মৌল তৈরি করছে, নতুন যৌগ তৈরি করছে। নতুন যৌগের মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে কি বলবো? রাসায়নিক বন্ধন। ক্লিয়ার হইছো এতটুকু? আচ্ছা, এখন এই রাসায়নিক বন্ধন কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে আয়নিক, আরেকটা কি সমযোজী, আরেকটা হচ্ছে ধাতব। আমরা মূলত আয়নিক আর সমযোজীটা ভালো মতন পড়বো, আর ধাতবটা, ধাতুগুলো নিজেদের মধ্যে যুক্ত হবে, ক্যালাস টেলাস, এগুলো জাস্ট হালকা করে একটা আইডিয়া দিব। তাহলে আমরা রাসায়নিক বন্ধনকে মূলত 3টা ভাগে ভাগ করি, বাট আমরা এখানে 2টা পোর্শন করে ফেলবো খাতা। একটা হচ্ছে আয়নিক, আরেকটা কি সমযোজী। একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে সমযোজী। সো আয়নিক আর সমযোজীর মধ্যে আমরা যে জিনিসটা একটু খেয়াল করব সেটা হচ্ছে আয়নিক যৌগ কখন হয়? যখন একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে আর একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে। সো আমাদেরকে 2টা মৌল ধরো সোডিয়াম ক্লোরাইড ফর্মেশন করব। কি ফর্মেশন করব? সোডিয়াম ক্লোরাইড। সো এখানে সোডিয়াম যেটা করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে। কি হবে? সোডিয়াম প্লাস। আর ক্লোরিন কি করবে? ওই একটা ইলেকট্রনকে রিসিভ করে ক্লোরিন মাইনাস হবে। আমি যদি 2টাকে একসাথে জোড়া লাগাই দিই, তখন এই ক্লোরিনের এই ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি হয় কি হয় না? হয়। এবং তোমরা এইটাকে বাম সাইডে লেখো, Na+Cl- 2টা বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড।
আমি আগে লিখি তারপর তোমরা তুলো, সমস্যা নাই। সো এখানে যখন সোডিয়াম ইলেকট্রনটা ছাড়ছে বা ত্যাগ করছে তখন সোডিয়াম মাথার উপর প্লাস হয়েছে না, এটাকে আমরা বলি ক্যাটায়ন। কি বলি? ক্যাটায়ন। তাহলে এটার নাম আমরা দিব ক্যাটায়ন, আর যেটা আমরা হচ্ছে নেগেটিভ আয়ন পাইছি এটারে বলবো অ্যানায়ন। তাহলে আয়নিক বন্ধনে তোমার মেন শর্তটা হচ্ছে একজন ইলেকট্রন গ্রহণ করবে আর একজন ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা একটা পয়েন্ট লিখবো এখানে, এগুলো করার পরে ইলেকট্রন গ্রহণ হবে ও ইলেকট্রন ত্যাগ হবে। আয়নিকটা বুঝছো, তুলে ফেলো, সমযোজী সাইডে আবার লিখবো, সমস্যা নাই। আচ্ছা, সোডিয়াম কেন একটা ইলেকট্রন ছাড়ছে এটা কি বুঝি? সোডিয়াম গ্রুপ 1 না, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ছেড়ে দিল। আর ক্লোরিন কেন একটা ইলেকট্রন রিসিভ করছে? 7টা আছে লাস্ট সেলে, একটা হইলে 8টা হয়। তাহলে দুইজনেরই অষ্টক পূরণের উদ্দেশ্যে করছে। কিসের জন্য করছে? তাহলে বন্ধন, রাসায়নিক বন্ধন কেন গঠন হয়? অষ্টক পূরণের উদ্দেশ্যে। শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, অথবা যদি হিলিয়াম হয়, হিলিয়ামের কাঠামো পেতে চাই, তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তাহলে এই যে বন্ধনগুলো মূলত গঠন হয় কি কারণে? অষ্টক পূরণ অথবা দ্বিত্বক পূরণ। অষ্টক পূরণ অথবা দ্বিত্বক পূরণ, এই কথাটা আমি পরে লেখাবো, বাট মাথায় রাখো। তাহলে আমরা কি আয়নিক বন্ধনটা বুঝতে পারছি? এখন বলো তো এই জায়গায় সোডিয়াম কি ধাতু না অধাতু? ধাতু। আর ক্লোরিন কি? অধাতু। তাহলে আয়নিক বন্ধন কার কার মধ্যে গঠন হয়? তাহলে ধাতু অধাতু, এটা 2 নাম্বার পয়েন্ট। ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধনটা কি হয়? গঠিত হয়। ঠিক আছে, 2টা পয়েন্ট আমরা বুঝতে পারছি। ওকে, ডান। এবার 3 নাম্বার পয়েন্ট, আয়নিক বন্ধন হচ্ছে সকল বন্ধনের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন। সবচেয়ে শক্তিশালী মানে তুমি যত বন্ধন শিখবে এখন পর্যন্ত, সবচেয়ে শক্তিশালী বন্ধনের নাম কি? আয়নিক বন্ধন। বোঝা গেছে? সবচেয়ে শক্তিশালী বন্ধন কি? আয়নিক বন্ধন। যেই বন্ধন অনেক শক্তিশালী তারে ভাঙতে বেশি তাপ দেওয়া লাগবে কি লাগবে না? বেশি তাপ যার দেওয়া লাগে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে কি হবে না? তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? বেশি। তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবই বেশি। আচ্ছা, আয়নিক যৌগগুলোকে যখন তুমি পানির মধ্যে দ্রবীভূত করবা, পানিতে এগুলোর আয়নে বিশ্লেষিত হবে। আয়ন না, সোডিয়াম ক্লোরাইডকে ধরো পানির সাথে বিক্রিয়া করছো, সোডিয়াম প্লাসে বিশ্লেষিত হবে না, আর ক্লোরিন মাইনাসে বিশ্লেষিত হবে কিনা? তার মানে তারা আয়ন ফর্ম করবে। এই আয়নের মাধ্যমে তারা জলীয় দ্রবণের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। কি করে? তাহলে এরা জলীয় দ্রবণে কি পরিবহন করে? বিদ্যুৎ পরিবহন করে। সো 5 নাম্বার পয়েন্ট, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। ওকে, গেল। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইছি এখানে? 5টা পয়েন্ট। যদি আমি 5টা পয়েন্ট এখানে বুঝি, তাহলে এই দিকের 5টা পয়েন্ট আমার আর হচ্ছে উল্টা করে দিলেই শেষ। এজন্য আমি একটা পরে আর একটাকে এলিমিনেশন করতে বলি, উল্টা করে ফেলতে বলি, কারণ এত কিছু আমার ব্রেন নিতে পারে না, বা ব্রেন নিলেও আমি এত কিছু দিব না। আমি একটা পড়বো আর একটাকে কি করবো? উল্টাই দিব। সো উল্টানোর আগে 1 নাম্বারটা তো উল্টাইতে পারবো না। 1 নাম্বারটা আমাদের হচ্ছে সমযোজী বন্ধন যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন ত্যাগ, এটা না। এটা আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে অধাতু এবং অধাতুর মধ্যে হয়। কার কার মধ্যে হয় সমযোজী বন্ধন? অধাতু অধাতু। তাহলে এখানে 2 নম্বর বরাবর তুমি এটাকে লিখবা যে এখানে অধাতু অধাতুর মধ্যে যখন যৌগটা গঠন হয় তখন সেখানে কি বন্ধন হয়? বলো, সমযোজী বন্ধন হয়। গেল 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট উল্টাইলাম, ধাতু ধাতুর জায়গায় অধাতু অধাতু করলাম। 3 নাম্বার পয়েন্ট কি ছিল? সবচেয়ে শক্তিশালী বন্ধন ছিল না আয়নিক? তাহলে সমযোজী কি সবচেয়ে শক্তিশালী হবে? অপেক্ষাকৃত সবচেয়ে দুর্বল না, অপেক্ষাকৃত আয়নিকের সাথে তুলনা করতেছি, আয়নিকের চেয়ে দুর্বল, আয়নিকের চেয়ে দুর্বল, তার মানে অপেক্ষাকৃত দুর্বল বন্ধন। অপেক্ষাকৃত কি বন্ধন? দুর্বল বন্ধন। গেল। তারপর আর কি আছে? 4 নাম্বার পয়েন্ট কি আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিকেরটা বেশি, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজীটা অপেক্ষাকৃত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, মানে ওর তুলনায় কিন্তু করতেছি, ভালো করে বুঝো, দুইজনের মধ্যে তুলনা করতেছি। অপেক্ষাকৃত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি অনেক কম কিন্তু, হ্যাঁ ভালোই কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আচ্ছা, গেল। 5 নাম্বার পয়েন্ট কি? জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, আর এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহনই করে না। কিসের জলীয় কিসের কি? বিদ্যুৎ পরিবহন করে না। তবে এক্সেপশন আছে, সেখান থেকে এই কোশ্চেন আসলে আসবে। ঠিক আছে, বিদ্যুৎ পরিবহন করে না, একজন করে। কে? সে
কার্বনের রূপভেদ দুইটা আছে, কার্বনের মানে রূপভেদ তো অনেক, রূপভেদ তো অনেকগুলো আছে। একটা আছে হচ্ছে হিরোক আর একটা আছে কি গ্রাফাইট, একটা আছে হিরোক আর একটা আছে গ্রাফাইট। তা আমরা একটু লিখি যে এদের মধ্যে হিরোক হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গ্রাফাইট করে। তাহলে কার্বনের রূপভেদ যে গ্রাফাইট আছে, এই গ্রাফাইট হচ্ছে ব্যতিক্রম। গ্রাফাইট ব্যতিক্রম মানে এই গ্রাফাইট কি পরিবহন করে? তাহলে এই গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। যদিও এটা অধাতু, মানে অধাতু বলতে সমযোজী বন্ধনের মাধ্যমে নিজেদের মধ্যে যুক্ত হয়, তাও এরা কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এটা ব্যতিক্রম না? এই ব্যতিক্রম কোশ্চেনটা পরীক্ষায় অনেক আসার চান্সেস অনেক বেশি। আর একটা ছিল হিরোক। তাহলে হিরোক কি বিদ্যুৎ পরিবহন করে? তাহলে এখানে হিরোকটাও লিখে নিয়ে লিখবা যে বিদ্যুৎ পরিবহন করে না, যেমন হিরোক। যেমন কি হিরোক, হিরোক বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু ব্যতিক্রমটা কি? গ্রাফাইট। গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তো সমযোজী বন্ধনটা কিভাবে গঠন হয়? অধাতু অধাতু তো গঠন করে, আমি বলছি। অধাতু অধাতু নিজেদের মধ্যে কি করে? ইলেকট্রন আদান প্রদান করে না ইলেকট্রন শেয়ার করে? ইলেকট্রন শেয়ার করে। তাহলে অধাতু, তাহলে হচ্ছে সমযোজী বন্ধন গঠন হয় কিসের মাধ্যমে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। কেন ইলেকট্রন তারা শেয়ার করে? কেন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে? একটাই উদ্দেশ্য, হয় অষ্টক পূরণ হবে নাহলে দ্বিত্বক পূরণ হবে। তাহলে দুইটার একটা জেনারেল বৈশিষ্ট্য কি হতে পারে? অষ্টক পূরণ জেনারেল। এটা উদ্দেশ্য কি? রাসায়নিক বন্ধন করার উদ্দেশ্য কি? অষ্টক পূরণ অথবা দ্বিত্বক পূরণ, মানে দুইয়ের নিয়ম বা আটের নিয়ম, যেটা দুইয়ের নিয়ম বা আটের নিয়ম। তাহলে অষ্টক পূরণ বা দ্বিত্বক পূরণ, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। মানে সর্বশেষ শক্তি স্তরে হয় 8টা ইলেকট্রন চাই, নাহলে যাদের পারমাণবিক সংখ্যা কম তারা কয়টা চাই? 2টা চাই। তাহলে কি হবে? নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো পাবে। নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাইলে তারা কি থাকতে চাই? স্থিতিশীল হতে চাই। সবাই চায় কি হইতে? স্থিতিশীল হইতে। এই জন্যই তারা কি করে? বন্ধন গঠন করে। স্থিতিশীলতা অর্জনের জন্যই তারা কি করে? বন্ধন গঠন করে। তাহলে আমরা কি পুরো জিনিসটা বুঝতে পারছি? এত কিছু পড়ার পরেও এক্সামে কমন আসবে না কেন? কারণ এখান থেকে তোমার কোশ্চেনটা এরকম হবে, নিচের কোনটি সমযোজী যৌগের উদাহরণ, নিচের কোনটা আয়নিক যৌগের উদাহরণ। আয়নিক যৌগ তো একটা শিখছো, সোডিয়াম ক্লোরাইড। বলো তো একটা ধাতু অধাতু মিলে আরেকটা আয়নিক যৌগের উদাহরণ বলো। লিথিয়াম ধাতু না সোডিয়ামের আগে? লিথিয়াম ফ্লোরাইড হতে পারে, লিথিয়াম ক্লোরাইড হতে পারে। তাহলে এরকম আরো হইতে পারে না? যেমন আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেন অধাতু। আমি তোমাকে যদি বলি ক্যালসিয়াম অক্সাইড, হতে পারে? ক্যালসিয়াম ধাতু অক্সিজেন অধাতু। ধাতু কোনগুলো আগের চ্যাপ্টারে পড়ছি। পর্যায় সারণীর বামে যারা থাকে, হাই লিনাকে রুবি সাজিয়ে ফেললো, খাজাবে ফ্রান্সে শেষে ফেললো বা কিছু একটা। আর একটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরা সব ধাতু। আর অধাতু কোনগুলো? যে পি ব্লক গুলা, বর এলো গেল, বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে, কার্বন, সিলিকন। গত ক্লাসে শিখছি। যারা মিস করছি, পিছনে কি তুমি মিস করছো ক্লাসটা? গতদিনের চেহারা দেখে বোঝা যাচ্ছে, কারণ একটু সমস্যা হচ্ছে। তার মানে জিনিসটা হচ্ছে তুমি মিস করছো। কি করবো? তোমার ফ্রেন্ডরা আছে না? ফ্রেন্ড কি হয়েছে এখনো? হয় না এরা? ওর ফ্রেন্ড, ওর ফ্রেন্ড কে হবে এখানে? কি জানো ড্রিয়ন কই? ওকে হচ্ছে নোট দিবা, ঠিক আছে? ক্লাস নোট দিবা, ঠিক আছে? কি করবা? ফোন আছে সাথে? ফোন দিয়ে ছবি তুলবা ক্লাস নোট গুলোর, যে ছবি তুলে জিনিসগুলো বোঝার ট্রাই করবা। না বুঝলে নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে, যেটা বুঝবা না এটা নক দিবা। ক্লিয়ার? তারপরে বুঝতে হবে, পড়তে আসতে পড়তে হবে। ওকে? তো আমরা হচ্ছে পর্যায় সারণীর বামে থাকে ধাতু, ডানে থাকে কি? অধাতু। এই ধাতু অধাতু মিলাইলে কি বন্ধন হয়? আয়নিক বন্ধন। তাহলে এদিকে এগুলো নিছি বামের গুলো, এদিকে নিছি ডানের গুলা, তাহলে এগুলো কি? আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন হলে কি হবে? সবই অধাতু না? তাহলে সব ডানের গুলো নিয়ে বিক্রিয়া করাবো। আর হাইড্রোজেন মূলত অধাতু হিসেবে কাজ করে। তাহলে দেখবা হাইড্রোজেন যার সাথে যুক্ত আছে সে তো ইটসেলফ এমনিতে অধাতু, এর সাথে ধরো নাইট্রোজেন যুক্ত আছে, তাহলে কি হলো? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি যৌগ হয়? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া কি সমযোজী না আয়নিক? সমযোজী। তাহলে অ্যামোনিয়া গেল। তারপর হাইড্রোজেন যুক্ত ধরো পানি, H2O, এটাও অধাতু এটাও অধাতু, করা যায়। আচ্ছা, অ্যামোনিয়ার নলকূপের পানিতে ছিল না? মনে করে দেখো, নলকূপের পানিতে। তাহলে অ্যামোনিয়ার পরের মৌল কি? ফসফরাস না? তাহলে নাইট্রোজেনের জায়গায় যা যদি পি বসাও, এটা কই হয়ে যায় কি? ফসফিন। এটাও একটা সমযোজী। আচ্ছা, অক্সিজেনের পরের মৌলের নাম কি ছিল? OSSC তে পড়ে না? ও এর পরে কি? সালফার না? তাহলে H2O এর জায়গায় যদি H2S বসাও, এটা একটা সমযোজী। H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, এটাও একটা সমযোজী। হাইড্রোজেন পার অক্সাইড, এটাও একটা কি? বললো যেহেতু লিখি, মন খারাপ করবে। H2O2 লিখলাম, সমস্যা নাই। যুক্ত করি, ফসফরাস P2O3 হয়, তারপর কি হয়? P2O5 হয়,
তারপর সালফারের সাথে অক্সিজেন যুক্ত করলে সালফার ডাইঅক্সাইড হয়, সালফার ট্রাইঅক্সাইড হয়, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করলে কার্বন ডাইঅক্সাইড হয়। এগুলো সব দেখো অধাতু অধাতু নিজেদের মধ্যে যুক্ত হইছে কি হয় নাই? হইছে। তার মানে এরা কি বন্ধন? সমযোজী। তোমাদের কি পরীক্ষা শুধু এমসিকিউ হবে না সিকিউ হবে? মানে রিটেন লেখা লাগবে? তো তোমাদের প্যারা নাই, তোমরা এগুলো জাস্ট জিনিসগুলো বুঝে বুঝে জাস্ট দাগাইতে হবে, পারবা কিনা বলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমযোজীর উদাহরণ, এটা কি আয়নিকের উদাহরণ। সবাই বুঝতে পারছি? এখন আয়নিক যৌগগুলো অনেক শক্তিশালী। কি হয় জানো, এরা নিজেদের মধ্যে একটা অপরটার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা শক্ত টাইপের একটা কিছু তৈরি করে। শক্ত টাইপ যে জিনিসটা তৈরি করে সেটাকে বলে ক্যালাস। কি বলা হয়? ক্যালাস বা জালিকাকার গঠন তৈরি করে। কি গঠন করে? ক্যালাস বা জালিকাকার গঠন। তো যেমন সোডিয়াম ক্লোরাইড যখন তুমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা তখন এটার আকৃতি পাবা ওয়ান কাইন্ড অফ, এটাকে বলতে পারো যে ষড়ভুজ আকৃতির বা কিউবিক শেপ, মানে ঘনক আকৃতির একটা শেপ পাবা। কিসের মতো? ঘনক আকৃতির। তখন সোডিয়াম ক্লোরাইড দেখো না, সোডিয়াম ক্লোরাইড কি লবণ, লবণ কি কঠিন অবস্থায় থাকে না? কঠিন থাকতে গেলে তারা নিজেদের মধ্যে একটা আরেকটার সাথে যুক্ত হয়েছে কি হয় নাই? হয়েছে, হয়ে একটা ক্যালাস গঠন করছে। কি গঠন করছে? ক্যালাস। এই ক্যালাসটার আকৃতি হয় কি রকম? ঘনক আকৃতির বা কিউবিক শেপের। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে আয়নিক যৌগ যে সোডিয়াম ক্লোরাইড, এটার আকৃতি বা ক্যালাসের আকৃতি ঘনক আকৃতির। কেমন? ঘনক আকৃতির বা কিউবিক শেপ। কি হবে? কিউবিক শেপের। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম আয়নিক যৌগগুলো মূলত কি গঠন করে? ক্যালাস। ক্যালাস বা এটাকে ইংলিশে বলা হয় ক্রিস্টাল। ক্রিস্টাল চিনো? ওই যে তোমরা পানির নিচে সেন্ট মার্টিনে যেয়ে দেখবা বিভিন্ন প্রকার ওই যে নিচে শৈবালগুলো একসাথে যুক্ত হয়ে হয়ে একটা কঠিন টাইপের একটা কিছু তৈরি হয়। অনেকে এটা তুলে নিয়ে আসে নিচ থেকে, বা ন্যাশনাল জিওগ্রাফিতে যখন দেখায় দেখবা এটা দেখা যায়। সো ওয়ান কাইন্ড অফ ক্রিস্টালটা এরকম। সো এখানে ক্রিস্টাল কি, যে ক্যালাস বা ক্রিস্টাল হচ্ছে কঠিন আকৃতির। কেমন? কঠিন আকৃতির। এবং এগুলোর বিভিন্ন আকৃতি আছে, যে ঘনক আকৃতির আছে, তারপরে হেক্সাগোনাল আছে, মানে ষড়ভুজ আকৃতির আছে, এরকম অনেকগুলো শেপ আছে। তো মূলত ক্যালাস গঠন এটা কার বৈশিষ্ট্য? আয়নিক যৌগের। তবে কিছু সমযোজী যৌগ আছে যারাও ক্যালাস গঠন করে। তাদের মধ্যে দুইটা অলরেডি নাম শিখে ফেলছে, একটা হিরো আর একটা কি গ্রাফাইট আর একটা সিলিকন ডাইঅক্সাইড। তিনটা। কিছু আছে সমযোজী যারা ক্যালাস গঠন করে, তাদের মধ্যে একটা হচ্ছে ক্যালাস গঠন করে খুব কম সমযোজীর মধ্যে, বাট তিনটার মধ্যে একটা কি হিরো, আর একটা কি গ্রাফাইট, আর একটা কি বলছি সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড নিজেদের মধ্যে যুক্ত হয়ে 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 একটা বড় কিছু তৈরি করে। তাহলে বড় কোনো কিছু দেখতে কেমন হয়? দৈত্যের মতো না? তো এই সিলিকন ডাইঅক্সাইডের যে গঠনটা, এটাকে বলা হয় দৈত্যাকার অণু। কি বলা হয়? দৈত্যাকার অণু। নিজেদের মধ্যে অনেকে যুক্ত হইলে অনেক বড় একটা শেপ তৈরি হবে না? সো তুমি ওই যে আলাদিনের চেহারাকে ফু দিলে কি বেরোয় আসে? ফু করে দেওয়ার জন্য তিনটা উইশ নিয়ে চলে আসে কি দৈত্য। তো সিলিকন ডাইঅক্সাইড ওই রকম ছোট একটা যৌগ। তো সিলিকন ডাইঅক্সাইড ছোট, কিন্তু যখন ওই ফুটা দিবা তখন এই রকম একটা বিশাল আকার ধারণ করবে, তখন এটা কি হবে? দৈত্যাকার অণু। সো তার মানে এই জিনিসগুলো, এই যে সিলিকন ডাইঅক্সাইডের পাশে একটু লিখে নিব, এটাকে বলা হয় দৈত্যাকার অণু। কি বলা হয়? দৈত্যাকার অণু। ঠিক আছে, তো দ্যাটস ইট। আমাদের মোটামুটি পার্থক্য শেষ। আয়নিক সমযোজীর মধ্যে যা যা বৈশিষ্ট্য লাগতো সব শেষ। এখন একটা প্রশ্ন খুব মাঝে মাঝে পরীক্ষায় আসে তোমার, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সোডিয়াম ক্লোরাইড থেকে বলছি দুইটা পয়েন্ট, একটা ঘনক আকৃতির আর একটা হচ্ছে এদের গলনাঙ্ক কত ভাইয়া? 801 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা গেল। আমি শিওর যে তোমরা অর্গানিক কেমিস্ট্রি 9-10 এ পড়ছো বা পড়ো নাই, কোনো কিছু দরকার নাই। তুমি তো এটা জানো যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যখন কোন একটা যৌগ লিখি, অ্যালকেন, কি কিনি? কার্বন আর হাইড্রোজেন নিয়ে না? এটাকে বলে হাইড্রোকার্বন। সো অ্যালকেনের সাধারণ সংকেত কি বলতো? CnH2n+2। তো আমি যদি এক কার্বন বিশিষ্ট নিই তাহলে কি হয়? কার্বন একটা, হাইড্রোজেন কি হবে? ডাবলের চেয়ে দুই বেশি, মানে কয়টা হবে? চারটা। আমি যদি দুই কার্বন নিই তাহলে কার্বন 2, হাইড্রোজেন কয়টা? 2 2 4 আর 2 6। তো এইগুলোও কিন্তু সমযোজী। এগুলোও কি সমযোজী? কারণ দেখো কার্বনও অধাতু, হাইড্রোজেনও কি অধাতু। অধাতু অধাতু কি বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। পারা যাবে কি যাবে না? তাহলে এই পুরোটা লেখা যদি কোনো কিছু বাদ থাকে তুলে নাও, আর যদি বাদ না থাকে তাহলে আমাকে বলো, আমি আর একটু জিনিসে আগাবো। সব তোলা হয়েছে? তুলো তুলো, দ্রুত তুলো।
পড়াশোনা এরকম পাশাপাশি করে ফেলবা, মানে এত মানে কঠিন করার দরকার আছে? পার্থক্য করে পড়বা। এখান থেকে কয়েকটা জিনিস আমার এখন জানা লাগবে, সেটা হচ্ছে কার যোজনী কত। সেটা গ্রুপ ভিত্তিক গতদিন পড়ছি না আমরা। গ্রুপ 1 এর যোজনী কত হবে? গ্রুপ 1 এর যোজনী কত হবে? 1, কারণ সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। গ্রুপ 2 এর যোজনী কত হবে? 2। গ্রুপ 13 যেটা ছিল 13, ওই যে একটা 10 যোগ করে 13 পাইছিলাম, মনে আছে? তো 10 মাইনাস করো, লাস্ট শেলে ইলেকট্রন কয়টা? 3টা, তাহলে যোজনী কত? 3। গ্রুপ 15 নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, নাইট্রোজেন ফসফরাস এগুলা, এদের যোজনী কত? 15 থেকে 10 বিয়োগ করো, 5। তাহলে এই যোজনীগুলো আমাকে একটু জানা লাগবে, কোনটা একযোজী, কোনটা দ্বিযোজী, কোনটা ত্রিযোজী, কোনটা আবার চতুর্যোজী, কোনটা পঞ্চযোজী, মানে তার যোজনী 1 2 3 4 5 কিনা। তোমার নাম কি? তুমি নতুন আসছো না, আমাকে আগে দেখছো? কেমিস্ট্রি ক্লাস পাও নাই, আজকে কি ফার্স্ট? নাম কি তোমার? কুমকুম, খুবই আনকমন নাম তো। তোমাদের ব্যাচে বুঝি না, তোমাদের ব্যাচের ম্যাক্সিমামের নাম আনকমন, ব্যাপার কি? তোমরা কি অন্য ঘরানা থেকে আসছো কেউ? ওই যে ড্রিয়ন পাইলাম একটা, কুমকুম পাইলাম একটা, হ্যাঁ আচ্ছা নিয়ন তো আরো আনকমন, রিয়ন। আচ্ছা আমি ড্রিয়ন, এখন পর্যন্ত আমি ড্রিয়ন জানি, জানো? রিয়ন, আর রিয়ন নামও তো নাই। রিয়ন নাম কার আছে? আছে শুনছো? খুব কমন না, কুমকুম, তাই তো। আর একজনের নাম আনকমন কি শুনছিলাম, ওই যে তোমার নাম কি ছিল? ও জিৎ, জিৎ, দেখছো ওর নামটা মনে, নায়ক জিৎ দেখে মনে রাখছিলাম। আচ্ছা আর আরো ছিল, অভি ছিল। অভি কে? অভি, এই যে অভি ছিল। হ্যাঁ, আরে তোমার নাম কি জানো? দুষ্টু। হ্যাঁ, উৎস, দুষ্টুর উৎস এটা। কি খবর, ভালো আছো? আর্জেন্টিনার সাপোর্টার? আচ্ছা তাহলে তো খুশি, ভালোই আছো, নাহলে কষ্টে থাকতাম। আচ্ছা, তা আয়নিক আর সমযোজী কি পড়াশোনা হয়ে গেছে আমাদের? হইছে পুরোটা? এখন আমরা কোনটা একযোজী, কোনটা দ্বিযোজী, ত্রিযোজী আমি কিচ্ছু বলবো না। তুমি লিখবা খাতার মধ্যে এক পাশে এই যে সিরিয়ালি একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী, 5টা কলাম লিখে অন্তত 3টা করে আমাকে মৌল লিখে দেখাবা। কোনটা একযোজীর মধ্যে কয়টা 3টা লিখবা, দ্বিযোজীর 3টা বা 2টা করে লিখো, 2টা করে আমাকে লিখে দেখাও। পারবা না? হেল্প, তা দ্রুত করো, দ্রুত করো। আরে এই চ্যাপ্টার এখনই শেষ হবে, আর 2 মিনিট 3 মিনিটে শেষ করবো চ্যাপ্টার, তারপর পরেরটায় যাবো। চ্যাপ্টারে কিছুই নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। শীটে আছে কিন্তু শীটেরটা আবার দেখতে যাও না, নিজে নিজে আগে চেষ্টা করো। তাহলে ওই যে যোজনী 1 আমি এভাবে লিখলাম, 1 2 3 4 5 এভাবে। মানে যোজনী একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী। একযোজীর বলো তো কয়েকটা, আমি লিখতে শুরু করি, বলো। হাইড্রোজেন, ওই যে গ্রুপ 1 তাই না? হাই, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আচ্ছা এইগুলো গেল, আর কি একযোজী আর কি হইতে পারে? ওই যে গ্রুপ 17টা কি? ফ্লোরিন, এখান থেকে লিখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হয়ে গেছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নেই, যা হয়েছে এনাফ নাকি? যোজনী 2, গ্রুপ 2 বলো। বিরিয়ানি, বিরিয়ানি মোগলাই, বিরিয়ানি মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আর আছে যোজনী 2 এর অক্সিজেনের যোজনী কত? 2। আচ্ছা গ্রুপ 16টা বলে ফেলো। ও এসএসসি তে পড়ে, তাহলে ও এসএসসি তে পড়ে। অক্সিজেন যদি যোজনী 2 হয়, গ্রুপ 16 সবারই হচ্ছে যোজনী 2, এটা তো বুঝি। গ্রুপ 16 এর মধ্যে অক্সিজেনের যোজনী যদি 2 হয়, কেন? এক গ্রুপের একজনের বৈশিষ্ট্য দেখলেই পুরোটা সেম না? শেষ, তাহলে যোজনী 2 শেষ। যোজনী 3 কি? বোরন, বর এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া না? হ্যাঁ, তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়া, বর এলো গেল, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, আর নাইজেরিয়া, নিহোবিয়াম। ঝামেলা কোথায়? তোমরা
গ্রুপ 15 এ দুইজন মৌল চিনো, নয় নাইট্রোজেন আর কি ফসফরাস না। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কখনো কখনো দেখবা বিজোড় ইলেকট্রন 3টা কখনো 5টা। তো গ্রুপ 15টা আগে লিখে ফেলি, যোজনী যার 5 তার সে হবে কি গ্রুপ 15। গ্রুপ 15 এর ছন্দ কি? নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। আচ্ছা, এই যে নলকূপের আর পানিতে এই দুইজনের তো যোজনী 5, আবার একই সাথে 3। একটু আগে দেখছিলাম P2O3 লিখছিলাম, ওখানে ফসফরাসের যোজনী কত? 3 না? কিন্তু আবার যদি P2O5 লিখি ফসফরাসের যোজনী কত? 5 না? তাহলে 5 হতে পারে 3ও হতে পারে। তাহলে ত্রিযোজীর মধ্যে আরো দুইজন ঢুকলো, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা কি ফসফরাস। বোঝা গেছে? আর চতুর্যোজী কে বলো? গ্রুপ 14 কারা? কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে। তাহলে কায়রোতে কি কার্বন, শহরে থেকে সিলিকন, গেলে স্বর্ণ পাবে। দ্যাটস ইট। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম এখানে আমাদের এটা হচ্ছে চতুর্যোজী, এবং এই চতুর্যোজী থেকে আবার দুইজন এখানে আবিষ্কার হলো যে টিন আর লেড। এই টিন আর লেডকে আবার দ্বিযোজীও বলা যায়। কি বলা যায়? দ্বিযোজী। তাহলে এই টিন আর লেডকে আবার কোথায় আমরা এখানে ইন করাবো? এখানে একটা হচ্ছে টিন আর একটা কি লেড। তাহলে আমরা মোটামুটি যা শিখছি, এটা একযোজী, এটা দ্বিযোজী, এটা ত্রিযোজী, এটা চতুর্যোজী, এটা পঞ্চযোজী। কোনো সমস্যা আছে? বুঝা গেছে পুরোটা? আচ্ছা, এখন আমরা সেম ভাবে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যৌগমূলক। কি শিখবো? যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে যখন কিছু পরমাণু বা অণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা যৌগের ন্যায় আচরণ করে। কিসের ন্যায় আচরণ করে? একটা যৌগের ন্যায় আচরণ করে। কিছু পরমাণু বা কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা যৌগ বলতে একটা আয়নের ন্যায় আচরণ করে। আমি একটু ভুল বলছি, একটা সিঙ্গেল আয়নের ন্যায় আচরণ করে, তখন তাকে কি বলি? যৌগমূলক। আমরা একটা হেডিং দিব যৌগমূলক, বা এটার ইংলিশ কি? রেডিক্যাল। কি? রেডিক্যাল মানে RADICAL। সো আমরা এটা কি বুঝছি? এটা তোলা হয়েছে? পুরোটা বলছি? বুঝতে পারছি কিনা বলো? কালকে পর্যায় সারণী থেকে ভিন্নতা কিছু আছে এখানে, এই জন্য বলছিলাম পর্যায় সারণী যে ভালো মতন বুঝবে, এর পরের চ্যাপ্টার গুলো তার কাছে অনেক ইজি হবে। কারণ তোমার দেখো প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আমি লিখছি, কিন্তু ছন্দ ধরে, আর কিছুই করি নাই, সেটাই করছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি হেডিং দিব বলো তো? যৌগমূলক, বা এটার ইংলিশ কি? রেডিক্যাল। সো লেখো, কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ একত্রে যুক্ত হয়ে যৌগমূলক, অথবা এটাকে বলা হয় রেডিক্যাল। সো কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ একত্রে যুক্ত হয়ে একটা আয়নের ন্যায় আচরণ করলে তাকে কি বলা হয়? যৌগমূলক। লেখো, কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ, কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ নিজেদের মধ্যে যুক্ত হয়ে লিখছো এতটুকু? নিজেদের মধ্যে যুক্ত হয়ে, অনেকে লেখাই শুরু করে নাই। কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটি আয়নের ন্যায় আচরণ করলে, একটি আয়ন, ঠিক আছে, এটা পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, একটি আয়নের ন্যায় আচরণ করলে তাকে যৌগমূলক বলে। একটি আয়নের ন্যায় আচরণ করলে কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটি আয়নের ন্যায় আচরণ করলে, আয়নের মতো বা আয়নের ন্যায় আচরণ করলে তাকে যৌগমূলক বলে। ঠিক আছে, তাকে যৌগমূলক বলে। সো একটা যৌগমূলক তোমরা নিজেরাই বলো। তোমরা ওই যে সালফিউরিক অ্যাসিড লিখো না, সালফিউরিক অ্যাসিড কি লিখো? H2SO4 না? এখানে SO4 যেটা আছে সালফেট, এটা কি একটা মৌল নাকি অনেকগুলো মৌল? দুইটা মৌল। দুইটা মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে সালফেট কি SO4 2- হয় না? তাহলে একটা আয়নের মধ্যে আচরণ করলো না? তাহলে এটাকে কি বলবা? যৌগমূলক। তাহলে অ্যামোনিয়াম চিনো? অ্যামোনিয়াম NH4+, অ্যামোনিয়া একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা পজিটিভ আয়নের মতো আচরণ করছে কি করে নাই? করছে। তার মানে এটা কি? যৌগমূলক। সো যৌগমূলক গুলোর আবার মানে মাথার উপর প্লাস যদি একটা হয় তাহলে তার যোজনী, মানে যোজনী বলতে এটাকে কি বলবো? হ্যাঁ, যোজনী বলতে পারো। এটা কত জানে? জারণ সংখ্যা আর কি, প্লাস মাইনাস এটা জারণ সংখ্যা বুঝাই। সেটা কত? 1। আর যদি এরকম হয় মাথার উপর 2 থাকে তাহলে কত? 2। মাথার উপর 3 থাকলে সেটা কি? 3। তাহলে একযোজী, দ্বিযোজী, কয়যোজী? ত্রিযোজী হইতে পারে। তাহলে আমরা একটু দেখি আমাদের কি কি যৌগমূলক হতে পারে। প্রথমটা লিখো, সবচেয়ে জনপ্রিয়, অ্যামোনিয়াম। কি বলছি? অ্যামোনিয়াম। তোমরাই বলো এটার সংকেত কি? NH4
কি প্লাস। ওকে, তারপরে একটাই পজিটিভ পাবা আর সব নেগেটিভ, আর সব কি নেগেটিভ। বলো নাইট্রাইটের সংকেত কি? নাইট্রাইট, নাইট্রাইট আর একটা আছে নাইট্রেট, কোনটা কি আমাকে একটু হেল্প করো। এনো, এই দুইটাই এনো হবে, এটুক তো শিওর। কোনটাই 2 হবে, কোনটাই 3 হবে? একটা থাকবে মনে রাখবা আইট, একটা আইট আর একটা এট। যেটা আইট থাকবে ভালো মতন বুঝে না, যেটা আইট থাকবে এটা কম থাকবে, আর যেটা এট থাকবে এটা বেশি থাকবে। কোনটা আইট? এটা না? আইটে তাহলে 2 না 3 হবে? 2। আর এটে কত হবে? 3। দুইটার উপরে কি থাকবে? মাইনাস। নাইট্রাইট আইট থাকবে কম, এটে থাকবে কি বেশি। তাহলে এবার তোমরা হাইড্রক্সিল যেটা আছে এটা করো। হাইড্রক্সাইড বলে আসলে, এটাকে কি বলা হয়? হাইড্রক্সিল, হাইড্রক্সাইড অনেকগুলো নাম আছে। তো হাইড্রক্সাইডের সংকেত কি? ও ইজ মাইনাস। সায়ানাইডের সংকেত কি? সায়ানাইড, সিএন মাইনাস। তো এইগুলো দেখো তো সবার উপর একটা একটা করে চার্জ আছে না? তাহলে এগুলো কি একযোজি? কি যোজি? বা এগুলো প্লাস মাইনাসকে জারণ সংখ্যা বলা যায়, জারণ সংখ্যা 1। ওকে, এবার আসো আমাদের, আমি দুইটা জিনিস লিখবো এই পাশে, সালফেট আর সালফাইড। কি বলছি? আচ্ছা, সালফেট আর আমি একটু উল্টাই লিখলাম, সমস্যা নাই। সালফাইড, তোমরা বলো আমরা কোনটায় কত দিব? এটে হচ্ছে বড় সংখ্যা হয়, তাহলে SO4 না 3 দিব? SO4 2 মাইনাস। আর সালফাইড কি আইট, SO3 2 মাইনাস। পারা যাবে? আচ্ছা, তারপরে হচ্ছে ফসফেট তো হচ্ছে 3 এ চলে যাবে। সালফেট, সালফাইড, তারপর আর কি আছে এখানে? পটাশিয়াম ডাইক্রোমেট একটা আছে, হ্যাঁ ডাইক্রোমেট, আর একটা জাস্ট আছে ক্রোমেট। দুইটা আছে না? একটা আছে কি ক্রোমেট আর একটা কি আছে? তাহলে ক্রোমেট আগে লিখি। ক্রোমেটটা কি বলো? হ্যাঁ, ডাইক্রোমেট কি? আচ্ছা, একটু আগে তোমাদেরকে Cr2 তোমরা যে জিনিসটা বুঝো কিনা, পটাশিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট বললে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা মনে করবা। কার? পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি ছিল? K2, চিন্তা করো, K2Cr2O7, এটাকে বলতাম পটাশিয়াম ডাইক্রোমেট না? K2Cr2O7, এটা কি জানি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বলে? এটা জানি, এটা হয়তো জানি না, জানলাম, সমস্যা নাই। এখন ডাইক্রোমেট মানে কি? জাস্ট তোমাকে আয়নটুকু নিতে হবে, পটাশিয়াম ধাতুটারে বাদ দিতে হবে। তাহলে পটাশিয়াম কি যোজনী কত? +1 আছে কয়টা? দুইটা, তার মানে এ ইটসেলফ কত? +2। তাহলে তুমি তো একে বাদ দিয়ে দিবা। তাহলে এখন জাস্ট লিখবা কি Cr2O7, দুইটা প্লাস যদি বাদ দাও মাথার উপর তার দুইটা মাইনাস দিয়ে দিবা, দ্যাটস ইট, শেষ। তাহলে এটা হচ্ছে ডাইক্রোমেটের সংকেত। ডাইক্রোমেট যদি এটা হয় তাহলে ক্রোমেট হবে হচ্ছে CrO4 কত মাইনাস? 2 মাইনাস, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আর একটা আছে হচ্ছে আমাদের ফসফেট। কি আছে? ফসফেট। ফসফেটের সংকেত কি? PO4 3 মাইনাস, PO4 3 মাইনাস। ওকে, সো তোমাকে যদি আমি এখন বলি, এইগুলো তো সব আমি লিখে দিছি, একটা করে ধাতু যুক্ত করে করে একটা করে যৌগ বানাইতে পারি, পারবা? ধরো আমি তোমাকে বললাম এখান থেকে, সব তো তোলা হয় নাই হয়তো, তুলো আগে, তুলো তারপরে যৌগ বানাবো এখান থেকে কিছু। এই যৌগের সংকেতগুলো কোনটা সঠিক এগুলো সামনে কাজে লাগবে। তো কোথা থেকে আসে? এখান থেকে আসে। তুমি যদি এই জায়গায় কনসেপ্ট ঠিক না থাকে, ফসফেটের মাথার উপর যদি 3 মাইনাস না বুঝো, 2 মাইনাস চিন্তা করো, তাহলে তো যৌগ ভুল হয়ে যাবে, বুঝছো? তো আমার এই জায়গাগুলো ঠিক করা লাগবে। এটা হচ্ছে একযোজির, এটা দ্বিযোজি, এটা ত্রিযোজি, ঠিক আছে? একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি, বা এটাকে তুমি জারণ সংখ্যা আকারেও বলতে পারো। ডান? হয়েছে? অবি দেখি কি লিখছো, একটু সুন্দর করে লেখা যাবে না? খাতায় বাসায় যে তোলো তো নোট, একসাথে থাকো, আলাদা একটু সুন্দর করে লেখা যাইতো না? এই যে মাইনাস আবার খাতা থেকে উল্টাই ফেলতেছে, আমি দেখতে চাচ্ছি খাতা উল্টাইতেছে। এই যে 2 মাইনাসটা দাও। অবহেলা এত করলে হবে? তোমার আব্বু
সেদিন তো দেখা হয়েছিল, আব্বু না এটা, তো ভালো মতন পড়ো। হইছে? তাহলে এখন আমরা যদি বলি ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখো, কি বলছি? ক্যালসিয়াম ফসফেট, জনপ্রিয় ক্যালসিয়াম ফসফেট, খুবই ভুল করার জন্য জনপ্রিয় আর কি। মানে বড় বড় স্টুডেন্ট যারা অনেক উপরের লেভেলেও চলে গেছে, অনেকদিন না পড়লে যেটাই ভুলে যায়। তো ক্যালসিয়াম ফসফেট মানে কি? তোমাকে আগে লিখতে হবে ক্যালসিয়াম, তার পাশে অন্তত ফসফেটটা তো লেখা পারতে হবে নাকি, PO4। এবার ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল ছিল না, তাহলে ক্যালসিয়ামের 2 দিবা ফসফেটের পাশে। আর ফসফেট কত, যোজনী কত, 3 না 2? 3, মানে মাথার উপর 3 মাইনাস, তো 3টা দিবা ক্যালসিয়ামের পাশে। সো Ca3PO4 2 মাইনাস ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমি যদি তোমাদের এখন বলি, তোমরা অ্যালুমিনিয়াম সালফেট, এটা লিখে আমাকে বলো কি হবে? অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম লিখবো আর পাশে সালফেট লিখবো। কঠিন নাকি? আগে চিন্তা করো, অ্যালুমিনিয়ামের যোজনী কত? এই অ্যালুমিনিয়ামের 2, 3, অ্যালুমিনিয়ামের 3 দিব সালফেটের পাশে, আর সালফেটের কত? 2 দিব অ্যালুমিনিয়ামের পাশে, Al2SO4 3। পারা যাবে? পারা যাবে? লাস্ট ওয়ান ক্যালসিয়াম নাইট্রেট। আচ্ছা, ক্যালসিয়াম নাইট্রেট তো ইজি হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, করো তাও। ক্যালসিয়াম নাইট্রেট করে আমাকে বলো অ্যানসার কত আসবে। ক্যালসিয়াম নাইট্রেট, Ca, আর পাশে NO3 নাকি NO2? 8। আচ্ছা, এবার কার পাশে কত? ক্যালসিয়ামের 2 নাইট্রেটের পাশে, আর নাইট্রেটের 1 দিয়া লাগে না? লাগে না, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট এটা। পারা যাবে? তাহলে এই ধরনের সংকেতগুলোকে আমরা পারবো যদি আসে, ঘাবড়ানোর কিছু নাই। দুইটা পাশাপাশি লিখবা, যোজনী আদান প্রদান করবা, দ্যাটস ইট, যোগদান। তাহলে এই চ্যাপ্টারে আমাদের যা ছিল মোটামুটি আমরা কভার করে ফেলছি। এখন শীটটা বের করো। শীট তো বের করছো, শীটের মধ্যে কি আছে চলো দেখি। কত নাম্বার পেজ তোমাদের? 11। আচ্ছা, তাহলে ঠিক মিল আছে। আমাদেরকে যেটা বলছে শীটে প্রথম কোশ্চিন, কোনটি ধনাত্মক যৌগমূলক? একটু খেয়াল করো তো, এখানে মাত্র একটা বান্দায় ধনাত্মক, আর কেউ ধনাত্মক আছে? তাহলে এটা অ্যামোনিয়াম। অ্যানসার কি হবে? অ্যামোনিয়াম। হইছে? এটা তো পারবো না? অ্যামোনিয়াম। 2 নাম্বার আছে, কোন মৌলটির যোজনী 0? শূন্য গ্রুপ কাকে বলছিলাম? গ্রুপ 18 বলে একটা গ্রুপ ছিল। গ্রুপ 18 কি? হিলিয়াম, নিয়ন, মানে নিষ্ক্রিয় মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসান। তাহলে এর মধ্যে কে আছে এখানে? নিয়ন। ওকে, রিয়ন আর কি, বুঝছো? 0। নিচের কোনটি যৌগমূলক? যৌগমূলক হয় পজিটিভ হবে নালে নেগেটিভ হবে। কোন যৌগ দিলে কি যৌগমূলক হবে? তাহলে তোরে যৌগই বলতাম, যৌগমূলক বলতাম। তাহলে যৌগমূলকের সংজ্ঞায় কি বলছি? সেটা একটা আয়নের ন্যায় আচরণ করবে, হয় পজিটিভ নাইলে নেগেটিভ। তাহলে এই জায়গায় বাকি সব যৌগ, কিন্তু একটাই আয়ন আছে, কোনটা? নাইট্রেট। তার মানে অ্যানসার কি হবে? গ নাম্বার। কোনটি যোজনী 3? না তুমি ফসফরাস জানো গ্রুপ 15, সবসময় 5 জেনে আসছো, কিন্তু এই যে কেবল শিখলা ফসফরাস আর নাইট্রোজেন দুইটা যোজনী 3ও হইতে পারে। তাহলে অ্যানসার কি? এখানে ফসফরাস আছে কি নাই? আছে, তাহলে দাগাবা কি? ফসফরাস। পারা যাবে? ওকে, তাহলে এই টাইপ থেকে এই কটা কোশ্চেনই আমাদের জন্য ছিল প্র্যাকটিসের জন্য। এবার পরের টাইপে আসো। পরের টাইপে বলছে আয়নিক যৌগসমূহের বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? ভালো মতন খেয়াল করে, এই যে নয় কথাটা আমরা অ্যাভয়েড করি। কোনটি সঠিক নয়? আমাকে দেখো বলছে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী। আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে? কেউই পারবে? কঠিন অবস্থায় তো কঠিন, সে ইলেকট্রনের ফ্লোই তো হবে না। ইলেকট্রনের ফ্লো না হলে বিদ্যুৎ হবে? তাহলে কঠিন অবস্থায় কেউই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এটা কি সঠিক না ভুল? ভুল। তাহলে ওরা বলছে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাহলে এটা ভুল কথা। পরেরটা দেখি তো, দ্রবণে বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহী করে তো। গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, হ্যাঁ তাও করে। গলনাঙ্ক অত্যন্ত মানে উচ্চ, এটাও তো সঠিক। আমার বলছে ভুল কোনটি, তাহলে 1 নাম্বারটা ভুল। আচ্ছা, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, এটা ভুল। সমযোজী যৌগ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ম্যাথসে আসছে 5-6 সমযোজী যৌগসমূহের ভিন্ন ভিন্ন আকৃতি আছে, এটা তো সঠিক। ওই যে চিন্তা করো যে
সমযোজী যৌগগুলো কার্বন ডাই অক্সাইড যেটা আছে এটার একটা আকৃতি আছে, পানির একটা আকৃতি আছে, ওই অংশটা আমি বলে দিব। তারপরে এই যে এই যে সিলিকন ডাই অক্সাইড লিখলাম না কেবলই, অনেকগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি আকার ধারণ করছে, দৈত্যাকার অণু, তার মানে এদের ভিন্ন ভিন্ন আকার আছে, এটা সঠিক। আচ্ছা, সমযোজী যৌগের গলনাঙ্ক কম, এটাও তো সঠিক। গলনাঙ্ক বেশি না কম? কম। সমযোজী যৌগ জৈব দ্রবণীয় দ্রবণীয়, এই কথাটা একটু বুঝতে হবে। সমযোজী যৌগ, দেখো আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়, একটা পয়েন্ট লিখতে পারো যে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। একটু সাইডে ওই যে তোমাদের আয়নিক আর সমযোজী পার্থক্য আছে না, ওখানে একটু লিখে নাও আয়নিক যৌগগুলো কোন দ্রাবকে দ্রবণীয়। পোলার, পোলার লেখো, পোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার আয়নিকে লিখবা পোলার দ্রাবকে দ্রবণীয়, মানে এটা মানে ইন জেনারেল পোলার দ্রাবকে দ্রবণীয়। আর সমযোজীগুলো কোন দ্রাবকে দ্রবণীয়? অপোলার। সমযোজীগুলো কোন কোন জায়গায় দ্রবণীয়? অপোলার। অপোলারের আরেকটা নাম লিখছো, আয়নিক যৌগ হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয়, এটা কি লিখছো? আর সমযোজীর পাশে কি লিখবা? অপোলার দ্রাবকে দ্রবণীয়। আর অপোলার দ্রাবকটাকে বলা হয় জৈব দ্রাবক। কি বলা হয়? অপোলার দ্রাবকটাকে কি বলা হয়? জৈব দ্রাবক। অপোলার দ্রাবকটাকে কি বলা হয়? জৈব দ্রাবক। তাহলে সমযোজী যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবণীয় অথবা কি দ্রাবকে দ্রবণীয়? জৈব দ্রাবকে দ্রবণীয়। তাহলে অপোলারকে যদি জৈব বলা হয়, পোলারকে কি বলা হয়? অজৈব। পোলারের পাশে লিখবা অজৈব, পোলারের পাশে লিখবা কি? অজৈব। আর অপোলারের পাশে লিখবা কি? জৈব। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে এই যে সমযোজী যৌগ জৈব দ্রাবক দ্রবণে দ্রবণীয়, এটা কি সঠিক না ভুল? সঠিক। আর লাস্টে আছে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী, এটা ভুল। একটাই বিদ্যুৎ পরিবহন করে, তার জন্য সবাইরে বলে দিবা বিদ্যুৎ পরিবাহী একটাই করে, সেটাকে হীরক না গ্রাফাইট? গ্রাফাইট। গ্রাফাইট যদি বিদ্যুৎ পরিবহন করে, তার মানে বিদ্যুৎ পরিবহনের জন্য তার কি ইলেকট্রন থাকা লাগে? মুক্ত ইলেকট্রন। তার মানে ওর মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন চলাচল করার ক্ষমতা আছে, তাই গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। দ্যাটস ইট, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটু আসি, আমরা কয়েকটা যৌগ লিখছিলাম, এটা একটু লিখে নিবা। যে সমযোজী যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইড লিখছিলাম, পানি লিখছিলাম, অ্যামোনিয়া লিখছিলাম। আচ্ছা, এই তিনটার একটু আকৃতি আমাকে কষ্ট করে মনে রাখা লাগে। কার্বন ডাই অক্সাইড যখন তুমি আঁকো দেখতে এরকম হয়, দেখো তো, এটা কি একটা সরল রেখার মতো না? তুমি যদি এই চিন্তা করো, এটাকে ডট ডট দিয়ে চিন্তা করো, এই যে মধ্যে 180 ডিগ্রি কোণ হয়েছে না, এটার আকৃতি তাহলে কি রকম বলো তো? একটা সরল রেখা না? কেন্দ্রীয় মৌল মাঝে আছে, দুই সাইডে দুইটা অক্সিজেন আছে। সো তোমরা যদি কোণ নির্ণয় করো, কিভাবে নির্ণয় করো? এখানে এই যে অক্সিজেন, কার্বন আর অক্সিজেনের মধ্যকার কোণ, যেটা কোণ মাঝে থাকে না, তাহলে এদের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি তৈরি করে? সরল রেখা না? তাহলে কার্বন ডাই অক্সাইডের আকৃতি হচ্ছে সরল রৈখিক। কি বলবো? সরল রৈখিক। এটা আগে বুঝে নিলাম। এরপর পানি যখন আঁকো কেমন করে আঁকো? এই যে ও, এই পাশে একটা এইচ দাও, এই পাশে একটা এইচ দাও, এটা কি একটা ভি শেপের মতো লাগতেছে না? বা এটা একটা কৌণিক, কেমন আকৃতির? কোণ, কোণ তৈরি করছে কিনা? এই যে কোণ, কোণ চিহ্নটারে ঘুরাই দাও, তাহলে এরকম হয় না? শেপ, বা এটাকে ভি শেপ বলা হয়, উল্টা ভি আর কি। তাহলে পানির আকৃতি কি রকম? উল্টা ভি, বা এটাকে বলতে পারো কৌণিক। উল্টা ভি থাকলে কোশ্চিনে উল্টা ভি দেখাবা, ভি থাকলে ভি দেখাবা, অথবা কৌণিক থাকলে কৌণিক দেখাবা, পাওয়া যাবে? আচ্ছা, অ্যামোনিয়া যখন তুমি আঁকাবা কেমন দেখতে হবে? অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন? কয়টা? তিনটা। তিনটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন কিভাবে আঁকবো, এর উপরই তো এটা শেপ ডিপেন্ড করবে। সো আঁকো তো কেমন হয়। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যামোনিয়ারটা বলছে যে পিরামিডের মতো, তাহলে পিরামিড টাইপের করে আঁকতে হবে। কিসের মতো? পিরামিড। তাহলে অ্যামোনিয়া যে দেখো, এই যে এরকম আঁকতে পারি আমরা, এই যে নাইট্রোজেন দিলাম, উপরে একটা আর নিচে কয়টা? দুইটা। সো আমরা যদি এই যে এরকম করে মিল করে দেখি, পিরামিডের মাথায় দেখবে এরকম থাকে, এরকম থাকে না? মিশরের পিরামিড কালকে তো দেখলা, হ্যাঁ? মিশরের পিরামিড শো করতেছিল কিন্তু। সো ওই যে মাথার উপরে এরকম একটা থাকে, এটাকে বলা হচ্ছে একটা তল। সো এটা হচ্ছে পিরামিড। কিসের মতো? পিরামিড শেপ, পিরামিডের মতো। আর একটা থাকলো কি? CH4 মিথেন। আর একটা কি থাকলো? CH4 মিথেন। মিথেনের চারদিকে কয়টা হাত? কি চারটা হাত দিয়ে কি বানানো যায়? চতুর্ভুজ। চতুর্ভুজকে একটু সুন্দর করে চারটা তল বলো, কি হয়? চতুস্তলকীয়। কি হয়? চতুস্তলকীয়। সো মিথেন আঁকবা কেমনে আমি একটু শিখাই দিই। মিথেন, কার্বন, এই যে তিনটা হাত যেভাবে দিছো সেম ভাবে আগে তিনটা হাত দিলাম, দিছি?
তিনটা হাত দিছি, কয়টা হাত লাগবে আমার? চারটা না? আর একটারে একটু বাঁকা করে নিচের দিকে দিবা, দিছো? দেওয়ার পরে প্রত্যেকটা হাতে কি আছে? হাইড্রোজেন। তিনটা হাত দিয়ে কি বানাইছিলা? পিরামিড না? ওইটা আগে বানাও, ওই যে 1 2 3 পিরামিড বানাইছো। আর এইটুককে ওই যে নিচের অংশটাকে পিরামিড টাইপের বানাও। দেখো এটা একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, আর নিচের পুরোটা মিলে একটা তল। তাহলে কয়টা তল হচ্ছে? চারটা তল। কি হবে? চতুস্তলকীয়। কি হবে? চতুস্তলকীয়। তাহলে এই কয়েকটা আমার একটু মনে রাখা লাগবে, এই কয়টা মাঝে মাঝে এক্সামে আসে। যেমন একবার আসছে যে, ওটা আমি দেখাই দিচ্ছি। তাহলে কার্বন ডাই অক্সাইডের আকৃতি হচ্ছে সরল রৈখিক, পানি হচ্ছে কৌণিক, এই যে এরকম ভি। অ্যামোনিয়া হচ্ছে এটা এরকম এবং নিচেরটা যুক্ত থাকে, মানে জিনিসটা হচ্ছে তিনটা মার্কার দিয়ে যদি দেখাই তাহলে এই যে ওয়ান কাইন্ড হবে যে এরকম থাকে, এটা হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? তাহলে অ্যামোনিয়ার এটা কি পিরামিডের মতো না? পিরামিড। আর পিরামিডের মতোই আর একটা বাহু এক্সট্রা আসছে, তাহলে তিন বাহু দিয়ে লেখার পরে আরো একটা তল আসছে না? তাহলে এটা কয়টা তল? চারটা তল। মিথেনের চারটা বাহু, চারটা তল, চতুস্তলকীয়। দ্যাটস ইট। পারা যাবে? ওকে। তাহলে আমরা এখন বলি নিচের কোন অণুটি রৈখিক? রৈখিক মানে কি? একটা রেখার মতো অবস্থান করে। কোনটা হবে? কার্বন ডাই অক্সাইড। ওকে। নিচের কোনটি সমযোজী যৌগ? পরের কোশ্চেন। লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া। কোনটা হবে? কোনটা হবে? সমযোজী বলছে লিথিয়াম ফ্লোরাইড। না বুঝে দেখছো তোমরা, বলো। লিথিয়াম ফ্লোরাইড কখনো সমযোজী হয়? লিথিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু। তাহলে ধাতু অধাতু মিলে সমযোজী হয় না আয়নিক হয়? আয়নিক। আর অ্যামোনিয়ায় নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু। তাহলে অ্যানসার কি হবে? NH3। এটা ভুল আছে, অ্যানসার ঠিক করো। ক আছে না, ঘ করো এটাকে। টাইপিং মিস্টেক হলে তোমরা মিস্টেক করবে, এটা কোনো কথা? এতক্ষণ কি পড়াইলাম বলো? বুঝে শুনে বলবা না? সবসময় এটা বিশ্বাস করা যাবে? আমারও বিশ্বাস করা যাবে না সব সময়। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের সিলভার নাইট্রেটের সংকেত কি? সিলভারের যোজনী এক, নাইট্রেটের যোজনীও এক। তাহলে পাশে কিছু থাকবে? তাহলে সিলভার আর নাইট্রেট পাশাপাশি বসাই দাও। কোনটা আছে? খ নাম্বার। অধাতু অধাতু মিলে কোন বন্ধন হয়? সমযোজী। দ্যাটস ইট, ডান। সোডিয়াম ক্লোরাইডের গঠন কি বলছি? ওই যে ক্যালাস গঠন করে, আকৃতি বলে দিছিলাম কিউবিক শেপ, ঘনক আকৃতির। দেখো তো কোথায় ঘনক আছে? সবই তো ঘনক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির, দেহ কেন্দ্রিক ঘনক আকার, সংঘবদ্ধ ঘনক আকার, সংঘবদ্ধ ষড়কৌণিক আকার। এখন তোমার কোনটা দিতে ইচ্ছা করতেছে সেটা বলো। মানে ক তো দেয়া আছে অ্যানসার, এজন্য দিতে ইচ্ছা করতেছে। আর পৃষ্ঠতল মানে আমাদের কেমিস্ট্রিতে পৃষ্ঠতলের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। পৃষ্ঠতল মানে কোনো একটা কিছুর সাথে যা জিনিসটা লেগে থাকা। সো এখানে যখন সোডিয়াম ক্লোরাইড নিজেদের মধ্যে তারা যুক্ত হয়, একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি হয় না? যুক্ত হয় কি একজনের মধ্যে একজন ঢুকে যায়? খালি লেগে থাকে। লেগে থাকাকে বলা হয় পৃষ্ঠতলে যুক্ত থাকা। এটাকে বলা হয় একটা সূত্র হচ্ছে শোষণ। শোষণ মানে কি? পানি দিয়ে হচ্ছে কাপড় চোপড় কাচতেছো, তাহলে ভেজায় রাখছো, পানি শুষে নিয়ে ফুলে উঠছে, এটাকে শোষণ। আর একটা আছে জাস্ট ত্বকের উপর লেগে থাকা, যেটাকে বলা হয় পৃষ্ঠতলে লেগে থাকা, এটাকে বলে অধিশোষণ। আমাদের কেমিস্ট্রিতে যখন যৌগগুলো নিজেদের মধ্যে যুক্ত হয় দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে জাস্ট ওর অরবিটালের সাথে লেগে থাকে, আর একটা হচ্ছে ভিতরে ঢুকে যায়। তো ঢুকে গেলে তো সেটা শোষণ, আর লেগে থাকলে সেটা কি? পৃষ্ঠতলে লেগে থাকে, এটা অধিশোষণ। পৃষ্ঠতল, তো আমাদের এটা পৃষ্ঠতলের অংশটা হবে, পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির। ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টার শেষ। পারা যাবে? আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে গতদিন পর্যায় সারণী পড়ছি না? নেক্সট চ্যাপ্টার শুরু করা গেলে করব, সমস্যা নাই, আমার এত তাড়াহুড়ো নাই, আমরা আস্তে আস্তেই শিখি একটু। গতদিনে পর্যায় সারণীতে একটা টপিক তোমাদের একটু মানে হালকা বাদ ছিল, মনে করে দেখো কি বাদ ছিল? আবিষ্কারকের নামগুলা বলতে চাইছিলাম, আর আরেকটা নাম বলতে চাইছিলাম, আরেকটা জিনিস বলতে চাইছি কিন্তু বলা হয় নাই। সেটা হচ্ছে একটা পর্যায় বরাবর যদি বাম থেকে ডানে যাও, হাইড্রোজেনের পর কি? হিলিয়াম, হিলিয়ামের পর কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এগুলো মুখস্থ কি আছে না নাই? আছে। তাহলে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত পরপর লিখে ফেলো তো মৌলগুলা। একটু উপরে এখন হেডিং লেখো পর্যায় সারণীর বাকি অংশ। পর্যায় সারণীর বাকি অংশটা আমি পড়াই দিই, কারণ আজকে এক্সাম দিবা না? এক্সামে তখন নাইলে না পারলে তো মন খারাপ হবে, এক্সামে পারতে হবে। পর্যায় সারণীর বাকি অংশ এক্সামে নাও দিতে পারি, কিন্তু তারপরেও পরীক্ষার জন্য তো পড়া লাগবে। পর্যায় সারণীর বাকি অংশের মধ্যে দিয়ে প্রথমেই তুমি লিখবা
পর্যায় 2 এর মৌলগুলো সিরিয়ালি পেজে পর্যায় তো এই বরাবর যায় নাকি, তাহলে এই বরাবর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এভাবে লিখতে থাকো। 10, 3 থেকে 10 লিখতে থাকো, দেখি কে কয়টা লিখতে পারো। পাশাপাশি লিখো, নিচে নিচে না, পাশাপাশি। তিরিশ না 10? আরে তোমরা তো দেখি কি কঠিন করে ফেলতেছো সব। পর্যায় 2 এর মৌল কয়টা? 8টা লিখতে দিছি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, দ্যাটস ইট, শেষ না? একটা পর্যায় এটা। দেখো তো এটার পারমাণবিক সংখ্যা 3, এইভাবে লিখতে থাকি 4, 5, 6, 7, 8, 9, 10। এটা কত? পর্যায় 2। সেম ভাবে আমরা পর্যায় 3টা একটু কষ্ট করে ফিল আপ করতে পারি নাকি দেখি। তো নিয়নের পরের মৌলকে সোডিয়াম, তাহলে সোডিয়াম বলো তো, সোডিয়ামের পরের মৌলকে, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর 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 গুড। এই যে ফ্লোরিন 2 বার লিখলাম না, ঠিক আছে? ঠিক আছে না? ফ্লোরিনের পর কি হবে? ক্লোরিন, ওকে, হ্যাঁ ক্লোরিন, ওকে। তার মানে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত আমরা লিখে ফেললাম। পর্যায় 2 আমাদের মুখস্থ, 3 আমাদের মুখস্থ। এখন দেখো তুমি যখন একটা পর্যায় বরাবর বাম থেকে ডানে যাচ্ছ, কি হচ্ছে ঘটনাটা দেখি। পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়তেছে, কিন্তু তার শক্তি স্তর কি বাড়তেছে? শক্তি স্তর এটারও 2, এটারও 2, এটারও 2, এজন্যই তো পর্যায় 2 নাকি? তাহলে পারমাণবিক সংখ্যা বাড়া মানে কি? প্রোটন বাড়া। প্রোটন যত বাড়ে, প্রোটন কারে টানে? ইলেকট্রনকে। ইলেকট্রন কোথায় থাকে? এই ইলেকট্রন বাইরে। তুমি জানো ঠিকই, তুমি উল্টাপাল্টা বলে ফেলতেছো, এটা আমিও বুঝতেছি, হেজিটেশনের কিছু নাই। কে বুঝে উল্টাপাল্টা বলতেছে, কে বুঝে বলতেছেন এটাও আমি জানি। মানে ও ইনস্ট্যান্ট বলতেছে কিছু, মানে উল্টা বলে ফেলতেছে, এটাই তো। তারপর সাথে সাথে কারেকশন করতে চাচ্ছে। তো জিনিসটা সাথে সাথে যেহেতু কারেকশন করতে যাচ্ছ, মানে তোমার জিনিসটা একটু ইভিল হচ্ছে যে ভাইয়া কি ভাবলো, ভাইয়া কিছুই ভাবতেছে না, ঠিক আছে না, এটা মনে হইতে পারে। সো মানে এরকম কিছু নাই, অ্যানসার দিতেছো, এটা ভালো, অ্যানসার দিবা। তো এখন কথা হচ্ছে কি বললাম, যত আমার পারমাণবিক সংখ্যা বাড়বে প্রোটন বাড়বে। প্রোটন কাকে টানবে? ইলেকট্রনকে। ইলেকট্রন থাকে লাস্টে, তাহলে ওরে যখন টেনে আনবে তখন আকার ছোট হবে কি হবে না? তাহলে যত প্রোটন বাড়বে তত ইলেকট্রনকে টানার ক্ষমতা বাড়বে, তত আকার ছোট হবে। তাহলে প্রোটন বাড়ে কি? বাম থেকে ডানে গেলে না? এখানে প্রোটন 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 3টা প্রোটন যে বলে টানতে পারবে, 10টা প্রোটন কি একই বলে টানবে না বেশি বলে টানবে? তাহলে বেশি বলে যখন টানবে আকার একদম দুমড়ে মুচড়ে ছোট হয়ে যাবে না? বুঝছো তো? তাহলে একটা পর্যায়ের বাম থেকে যখন তুমি ডানের দিকে যাবা তখন তার আকার ছোট হবে, আকার ছোট হবে। আর একটা কথা মনে রাখবা, আকারের সাথে আইতের সম্পর্ক, আইতের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আকার ইজ প্রপোর্শনাল টু 1/8। ভাই আইত আবার কি? আকারের সাথে আইতের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আইত আবার কি? মানে আকার যদি বাড়ে আইত কমবে, আকার যদি কমে আইত বাড়বে। আইত মানে হচ্ছে তোমার আতে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আতে আয়নীকরণ শক্তি, ইতে ইলেকট্রন আসক্তি, আর ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আকারের সাথে এই 3টার সম্পর্কই কি? ব্যস্তানুপাতিক। তাহলে তুমি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ঠিকই কমছে, কিন্তু আইত কি হবে? তাহলে এই জায়গায় লেখো আকার ছোট, আইত বড়। এখন বারবার ওই এত বড় বড় ওয়ার্ড লিখবে কে? তাই না? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেছে? তাহলে আমি এখন যদি তোমাকে 4টা মৌল দিয়ে জিজ্ঞাসা করি কোনটার আকার বড়, ধরো আমি একটা এমসিকিউ দিলাম, কোনটির আকার বড়? কি বড় চাইছি? আকার বড়। সো আমি এই নাম্বারে তোমাকে দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম, বি নাম্বারে দিলাম আমি সালফার, সি নাম্বারে তোমাকে দিলাম ফসফরাস, আর ডি নাম্বারে দিলাম হচ্ছে
সিলিকন। সো এই চারটা মৌল দিয়ে আমি তোমাকে বললাম কোনটির আকার বড়। সো তোমার প্রথম কাজ হবে, আমি বলি আগে, প্রথম কাজ হবে পর্যায় বা তার শক্তি স্তর খুঁজে বের করা। তো পর্যায় যদি খুঁজে বের করি, ম্যাগনেসিয়ামের তো 12, সালফারের 16, ফসফরাসের 15, সিলিকনের 14, সবগুলোই কি দেখো 1 থেকে 2 থাকলে তার পর্যায় হয় 1। মৌল যদি মৌলের পারমাণবিক সংখ্যা পর্যায় একে মৌল কয়টা আছে এত কিছু বুঝি না, 2, 8, 8, 18, 18, 32, 32 সংখ্যা কয়টা জানি? এই 2, এটা ম্যাজিক নাম্বার না? 2, 8, 8, 18, 18, 32, 32। এই 2 বোঝায় হচ্ছে পর্যায় একে মৌল সংখ্যা, 8 বোঝায় পর্যায় 2 এ মৌল সংখ্যা, 3 বোঝায় পর্যায় মানে 8 বোঝায় পর্যায় 3 এ মৌল সংখ্যা, পর্যায় 4 এ তাহলে মৌল কয়টা? পর্যায় 5 এ মৌল কয়টা? 6 এ মৌল কয়টা? 7 এ মৌল কয়টা? 32টা। এবার যদি আমি এইটাই বলি তাহলে বলো রেঞ্জ কেমন হবে? রেঞ্জ পারমাণবিক সংখ্যার, যার মৌলই 2টা তার পারমাণবিক সংখ্যার রেঞ্জ কত? 1 থেকে 2, 1 থেকে 2, তাহলে এটার পারমাণবিক সংখ্যা রেঞ্জ 1 থেকে 2। যা এরপরে 8টা মৌল নিতে হবে। 2 এর পরে কত আসে? শুরু হয় 2 এর পরে কত? তাহলে 3 থেকে পর্যায় 2 মৌল কত পর্যন্ত আছে? 10 না? 3 আর 8 হয় 11, কিন্তু 3 সহ ধরলে কত হয়? 10। আবার কত? 11 থেকে শুরু হবে, কয়টা আছে? 8টা। 11 আর 8 19, আমি দিব কত? 18। এবার 19 থেকে শুরু হবে, কয়টা আছে? 18। 19 আর 18 কত? 37 হয়, আমি দিব 36। এবার শুরু হবে 37 থেকে, 37 আর 18 কত? 55, আমি লিখবো কত? 54। 54 থেকে 55 থেকে শুরু 32, 55 আর 32 কত? 87, আমি লিখবো কত? 86। আর লাস্টে 86 থেকে 87 থেকে কত হবে বলো? 118। তাহলে এই হচ্ছে তোমার এখন, তার মানে যাদের পারমাণবিক সংখ্যা 3 থেকে 10 তারা পর্যায় 2, যারা 11 থেকে 18 তারা পর্যায় 3। দেখো তো সব 11 থেকে 18 এর মধ্যে না? সব যদি 11 থেকে 18 এর মধ্যে হয় তাহলে এটা পর্যায় 3। আর আমরা জানি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে বামেরটার আকার সবচেয়ে বড়। বামে কে আছে? সবার আগে বামে আছে ম্যাগনেসিয়াম। কে আছে? অ্যানসার হবে ম্যাগনেসিয়াম। পুরো জিনিসটা যা বুঝছো তুলো খাতার মধ্যে, নিজে যা বুঝছো সেইভাবে তুলবা। এই জিনিসটাও তুলবে, এটা তোমার অনেক হেল্প করবে। এই যে এইটা তোমার কখনো কখনো কত দিবে জানো? দিবে এখান থেকে হচ্ছে 7 নাম্বার মৌল, এখান থেকে দিবে 18 নাম্বার মৌল। তো 7 আর 18 এর মধ্যে যদি বড় বলে, এটা তাহলে ওটা বাদ। 18 মানে পর্যায় 3, শক্তি স্তর কয়টা? 3টা। তাহলে পর্যায় 3 এর গুলো রাখবা, বাকিগুলো কেটে দিবা। ঠিক আছে? তুলো খাতার মধ্যে সুন্দর করে তুলো। বেশি ফাস্ট বলে ফেলা হয়েছে? তোমরা কি ধরতে পারো না? এরকম কেউ আছো? ধরতে পারো না এরকম? একটু রেসপন্স করতে হবে। একটু স্লো। এটা গত দিনের পড়া তো, এই জন্য আমরা একটু ফাস্ট বলবা তো? আচ্ছা, ওই জন্য আর কি। সো সমস্যা নাই, আমাকে তো বলবা, মানে যে জায়গাটা বোঝো না আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। বাট তুলো আগে খাতায়। ভাইয়ার আবার হঠাৎ করে এক্সাইটমেন্টে স্পিড বেড়ে যায়, বুঝছো? তো স্পিডে আমি হাই উঠে গেছি। মানে আমি মনে হচ্ছিল যে পোলাপান অনেক ভালো বুঝতেছে, কারণ তোমরা 2টা জিনিস পেরে গেছো। এই যে পর্যায় 2 আর 3 এর মৌলগুলো পারছো, তো খুশি হয়ে গেছি, অনেক খুশি হয়ে ফার্স্ট এনে দিছি। সেটা হচ্ছে কি বলা হয়? এটা ম্যাজিক নাম্বার বলে, এটা জানি। 2, 8, 8, 18, 18, 32, 32, এটাকে কি বলা হয়? ম্যাজিক নাম্বার। লেখাইছিলাম কতদিন? তো এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। হ্যাঁ, এই ম্যাজিক নাম্বার আর কিছুই না, একটা পর্যায়ে কয়টা করে মৌল আছে, একটা পর্যায়ে কয়টা করে মৌল আছে। তাহলে রেঞ্জ গুলো তো তাহলে বুঝে শুনে করলেই হয়ে যাচ্ছে। 1 থেকে 2, 3 থেকে 10, 11 থেকে 18, 19 থেকে 36, 37 থেকে 54, 55 থেকে 86, 87 থেকে 118। এটা মনে রাখার আরো কিছু ফজিলত আছে। ফজিলত কি? ধরো তোমাকে একটা বড় সড়ো মৌলের পর্যায়ের গ্রুপ বের করতে দিছে, বড় সড়ো মৌল। ধরো জিঙ্কেরটা দিছে, জিঙ্কের কত? 30 না? তাহলে 19 থেকে 36 কোন পর্যায়ে পড়ছে? 4 এ। তাহলে এটার পর্যায় 4, শেষ। আর গ্রুপ কি ছিল? ওই যে পি এর ঠিক আগেরটা, পি এর গ্রুপ শুরু হয় 13তে, তাহলে ওটা 12তে। এইভাবে মনে করে করবো। ইলেকট্রন বিন্যাস করলাম, কিন্তু তোমরা যেভাবে শিখছো মাথায় খালি জিঙ্ক মানে বড় সড়ো একটা ইলেকট্রন বিন্যাস করব, করার পরে 10 আর 2 12 বানাবো, ডি এর মাথায় 10, ডি এর উপর 10, এস এর মাথায় 2, 10 আর 2 12, তাহলে গ্রুপ 12। আর সর্বোচ্চ পর্যায় হচ্ছে 4, তাহলে 4। তোমার লাগলো হচ্ছে 1 মিনিট, আমার লাগলো হচ্ছে কয় মিনিট? 5 সেকেন্ড লাগলো। পার্থক্য এখানেই করে দিবে, কারণ তোমাদের তো এমসিকিউ দাগাইতে হবে, দ্রুত করতে হবে না? তার মানে তুমি পর্যায় যদি বের করো, দেখবা পর্যায় 4 একটা অপশনে আছে, গ্রুপ আর মিলানো লাগবে, আর আগেগুলো এলিমিনেশন করে কেটে দিব। বুঝতে পারছো? এমসিকিউ 25টা 12 মিনিট দেয় না? তো পারবা কেমনে? এভাবে না করলে জীবনে পারবা?
দেখবা যে 15টার মধ্যে 25টার মধ্যে 15টা হয়েছে আর 10টা বাকি আছে, টাইম শেষ, খাতা নিয়ে চলে গেছে। এরকম করা যাবে না, অনেক ফাস্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা গেল আকার আর আয়নীকরণ শক্তির ব্যাপারটা বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কোনটার আকার বড় তো এখান থেকে করে ফেললাম। তুমি এইগুলোর মধ্যে বলো তো কোনটার এগুলোর মধ্যে বলো কোনটার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সালফারের। কেন সালফারের? আকার ছোট, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে লেখো এইগুলোর মধ্যে একটা কোশ্চেন দিয়ে লেখো তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? তড়িৎ ঋণাত্মকতা বেশি বেশি কার? তড়িৎ ঋণাত্মকতা বললে আমি কি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা খুঁজবো না আকার দিয়ে ব্যাখ্যা করব? তাহলে আকার ছোট কার? এখানে আকারের ক্রমটা আগে সাজাই। আকারের ক্রমটা বলো তো, ক্রম সবচেয়ে বামে যে আছে তার সে সবচেয়ে বড়। বামে কে আছে? ম্যাগনেসিয়াম। তারপর কে? তারপর কে আছে? সিলিকন। সিলিকন। তারপর কে আছে? ফসফরাস। তারপর কি আছে? সালফার। তাহলে আকারের ক্রম যদি এটা হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম যেটা হবে, তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি হবে? উল্টায় যাবে। সালফার, তারপর ফসফরাস, তারপর সিলিকন, তারপর কি? ম্যাগনেসিয়াম। তাহলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? সবচেয়ে বেশি হবে। ফের পারবো? ইনশাআল্লাহ পাওয়া যাবে। ওকে, ঝামেলা কোথায় লাগে? ব্যতিক্রমগুলো মনে আছে? আয়নীকরণের ব্যতিক্রমগুলো, আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম ছিল। আকার ছোট কিন্তু তড়িৎ আয়নীকরণ শক্তি তাও বেশি হচ্ছে না, কম হচ্ছে, এরকম কিছু। মানে আকার ছোট হলে তো আয়নীকরণ শক্তি কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তড়িৎ ঋণাত্মকতার কোনো ব্যতিক্রম নাই, তাই এটা পড়াই দিলাম। আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে চলো সেটা আমরা একটু দেখে নিই। আজকে আমরা এই চ্যাপ্টারই পড়বো, আর আরেকটা চ্যাপ্টার পড়ছি রাসায়নিক বন্ধন, এতটুকুই রাখবো, ঠিক আছে? বেশি প্রেসার নেওয়ার দরকার নেই, কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝো। আয়নীকরণ শক্তি আর হচ্ছে ইলেকট্রন শক্তি। এখন এই জায়গায় কিছু রিভিউ করবো নাকি বলো? এখানে কিছু রিভিউ করা লাগবে কিনা বলো? বুঝছো তো? বোঝা গেছে? কিন্তু চাচ্ছ যে একটু স্লোলি আগাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বুঝতে পারো না, তাহলে ফার্স্ট গেলে তো বুঝছোই, তাহলে আবার কি হলো? হ্যাঁ, তাও স্লো দিতে হবে। আচ্ছা, তারপর আস্তে, ভলিউম আস্তে। মাইক আছে কিন্তু, মাইক নিব তাইলে তো আর টিকতে পারবে না। আচ্ছা আচ্ছা, পিছনে কি শোনা যাচ্ছে? ওকে ওকে, সো ভাইয়ার হচ্ছে বড় বড় হিসেবে মাইক লাগে না আল্লাহর রহমতে, মানে মাইক লাগে না, এত চেঁচানো, মানে ছোটবেলা থেকে পড়ানো অভ্যাস তো মাইক লাগে না। অন্যদের মাইক দিয়েও শোনা যায় না, এটা একটা সমস্যা। তো যখন একটা কথা মনে রাখবা, তোমরা ভবিষ্যতে পড়াইতে পারো, পড়ালে কয়টা জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে তোমার গলার ভয়েসটা অনেক মানে কি হইতে হবে, মানে অনেক দূর থেকে শোনা যায় এরকম রাখতে হবে, অনেক হাই থাকতে হবে। মেয়েদেরটা এমনি তীক্ষ্ণ থাকে, সো তীক্ষ্ণ থাকলে ওটা একটা সুবিধা। হ্যাঁ, শোনা যায় না। এত অভিজ্ঞতা কেমনে তোমার? পার্সোনাল ম্যাডাম নাকি অন্য ম্যাডাম? ঠিক আছে, ওকে। তো মোটামুটি যেটা হয়েছে যে তোমরা যখন ভবিষ্যতে পড়াইতেও যাবা, একটা বিষয় মনে রাখবা যে ভলিউমটা হাই রাখবা, তাহলে ক্লাস অটোমেটিক কন্ট্রোলে আসবে, মনোযোগটা ভালো পাবা। ঠিক আছে? কোন একটা জায়গায় ধরো নিজের কি মানে ক্যাপাবিলিটি শো করতে চাচ্ছ, তুমি ভাইবা দিতে গেছো, তোমার স্যার তোমার গলায় শুনে না, তাহলে কি তোমাকে বলবে যে কি করবে, তো মিন মিন করবে, এটা নিবই না, বাদ, আগেই বাদ, বুঝছো? এটা করা যাবে না। ঠিক আছে? কোশ্চেন করবা যখন সেম। ঠিক আছে, আমি কমাচ্ছি, ভলিউমও কমাচ্ছি, স্পিডও কমাচ্ছি, সমস্যা নাই। আমাদের আর 10 মিনিটের মধ্যে বেশি সময় লাগবে না। আমরা আজকে মনে হয় কারেক্ট টাইমে ছাড়তে পারবো তোমাদের, মানে আমি 11:30 পর্যন্ত টাইম তো আমাদের ক্লাসের, তো এরপরে তোমরা পরীক্ষা দিয়ে চলে যেতে পারবা। তো আমরা এখন যে জিনিসটা করব খেয়াল করো একটু, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তি। হ্যাঁ, ব্যতিক্রমটুকু শিখবো। আয়নীকরণ শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রন শক্তি। সো একটা কল আসছে, বুঝছি কোথা থেকে আসছে, একটু কথা বলে নি। হ্যাঁ, একটু ওয়েট। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
হ্যাঁ বলেন। হুম 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 আচ্ছা আচ্ছা 28 ব্যাচ না, এইচএসসি 28। আচ্ছা আছে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 9টায় একটা আর বিকাল 3টায় একটা। হুম 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 বিকাল 9 মানে বিকাল 3টায় একটা সকাল 9টা, দুইটা ব্যাচ। হ্যাঁ একদিনে দুইটা ব্যাচ। হুম জি জি আচ্ছা। এই যে বিকাল 3টার ব্যাচটা দুইটা লেকচার হয়েছে, এটাই আসলে ভালো হয়। জি শুরু হয়েছে 2 দিন আগে, দুইটা লেকচার হয়েছে, এই যে জাস্ট 2 দিন আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ আগে বলতে ওখানে 6টা হয়েছে। ওই তো 6টা লেকচার হয়েছে, আপনি জাস্ট 6টা লেকচার মাইনাস করলে পেয়ে যাবেন, আমি তো এক্সাক্ট খেয়াল রাখি নাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মেয়ে আছে, 2 ব্যাচে মেয়ে আছে, সমস্যা নাই, নিয়ে আসতে পারেন। হুম হুম আচ্ছা সমস্যা নাই, আপনি আসেন, আপনি কালকে। না মেয়ে আছে বাট আসছিল না আর কি, ওই দিন মনে হয় বৃষ্টি হচ্ছিল এই কারণে আছে। হ্যাঁ এখন এখন তো আন্টি সময় না, আমি ক্লাসের মধ্যে ফোনটা ধরছি আসলে। হ্যাঁ আমি আপনাকে পরে ব্যাক করবো না। হ্যাঁ আমি নাম্বার লিখে রাখলাম, আমি ক্লাস থেকে বের হয়ে 1টার পরে আপনাকে নক দিব না। ওকে আন্টি আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি না, সো আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি দুইটার মধ্যে আগে বুঝতে হবে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, আসক্তি বা আকর্ষণ করলে কি কাছে আনে না দূরে ঠেলে? কাছে আনে। কাছে আনা মানে কি? গ্রহণ করা। তার মানে ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন কেউ গ্রহণ করতেছে। কি করতেছে? গ্রহণ করতেছে। তার মানে ইলেকট্রন আসক্তি মানে আর কিছুই না, ইলেকট্রন গ্রহণ। কি? ইলেকট্রন গ্রহণ। এটা যদি ইলেকট্রন গ্রহণ হয়, আয়নীকরণ শক্তি কি? ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগ করে প্রধানত কে? ধাতু। তাহলে আয়নীকরণ শক্তি প্রধানত কার বৈশিষ্ট্য? ধাতু। আর ইলেকট্রন গ্রহণ করতে চায় কে? ওই যে ডানের গুলা। তাহলে এটা প্রধানত কার বৈশিষ্ট্য? অধাতুর বৈশিষ্ট্য। এতটুকু বোঝা গেছে? তাহলে একটা এক্সাম্পল জাস্ট দিয়ে দাও। ইলেকট্রন যে ত্যাগ করে, এই যে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছিলাম না, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস হয়েছিল। তাহলে এটা কি আয়নীকরণ শক্তির একটা এক্সাম্পল। আর ক্লোরিন যখন একটা ইলেকট্রন রিসিভ করে ক্লোরাইড আয়ন হয়েছিল, এটা ইলেকট্রন আসক্তির একটা কি এক্সাম্পল। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা সো ইলেকট্রন আসক্তি কোনটা, আয়নীকরণ শক্তি কোনটা, এটা কি বুঝতে পারছি অন্তত? আচ্ছা যদি বুঝি, একটা বিষয় মনে রাখবে, আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন ত্যাগ করা হয় এবং এই জায়গায় হচ্ছে যে শক্তিটা উৎপন্ন হয়, এই যে ডেল্টা এইচ বা আয়নীকরণ শক্তির জন্য যে শক্তিটা উৎপন্ন হয়, সেটা কি পজিটিভ না নেগেটিভ? যখন ইলেকট্রন তুমি ত্যাগ করো তখন শক্তির শোষণ হয়। শোষণ মানে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। শক্তি শোষণ মানে কি? গ্রহণ করতেছে, তার মানে কি পজিটিভ। হ্যাঁ তার মানে এইটার ডেল্টা এইচ এর ভ্যালু কি হবে? আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল পজিটিভ। আর ইলেকট্রন আসক্তির ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ। কারণ এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী। আবার বলে হারি, দেখো তাপ উৎপাদী। আর তাপ হারি যেটা, এটা হচ্ছে ইলেকট্রন কি করে, সরি তাপ হারি যেটা, এটা হচ্ছে শক্তি শোষণ করে, শক্তি অ্যাবজর্ব করে, তাহলে ওর পজিটিভ হবে। আর এটা শক্তি বের করে দেয়, ছেড়ে দেয় পরিবেশে। কি করে? যেটা উৎপন্ন হয় সেটা কি ধরে রাখেও? ধরো তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন, এটা কি জানো? এই রান্না বান্না করো না বাসায়, বা অন্তত তো চাটা কিছু বানাও বাসায়, দেখো তো খালা রান্না করে না, মেসে অনেকে আসছো রান্না করে, সেই জায়গায় যদি যে তাপটা উৎপন্ন হয় ওটা যদি রান্নাঘরে থেকে যাইতো তাহলে কি হইতো? থাকা যাইতো ওখানে? তাহলে যেটা উৎপন্ন হয় সেটা ছেড়ে দেয়, কোথায় ছেড়ে দেয়? পরিবেশে। তাহলে ওটা কি নেগেটিভ, ছেড়ে দিচ্ছে। আর যেটা গ্রহণ করে সেটা কি বাড়ে না? ফলে বিক্রিয়াটা এটা কি পজিটিভ। বোঝা গেছে? তো আমরা এখন ব্যতিক্রম যেটা শিখবো সেটা হচ্ছে কয়েকটা জোড়া শিখবো। কয়টা জোড়া?
চারটা জোড়া, সেটা হচ্ছে পর্যায় 2 এর আর পর্যায় 3 এর। পর্যায় 2 এর জোড়াগুলো হচ্ছে বেরিলিয়াম আর বোরন। কি বললাম? বেরিলিয়াম আর বোরন, নাইট্রোজেন আর অক্সিজেন। পর্যায় 3 বেরিলিয়ামের ঠিক পরের মৌলের নাম কি? বিরিয়ানি মোগলাই, তাহলে ম্যাগনেসিয়াম। আর বোরনের ঠিক পরের মৌলের নাম কি? অ্যালুমিনিয়াম। নাইট্রোজেনের ঠিক পরের মৌলের নাম কি? ফসফরাস। অক্সিজেনের ঠিক পরের মৌলের নাম কি? সালফার। তাহলে এই হচ্ছে তোমার চারটা ব্যতিক্রম জোড়া। কি জোড়া? ব্যতিক্রম। তুমি আমাকে একটু কষ্ট করে বলো যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়? কমে। তাহলে এইটার আকার ছোট না? তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা না বোরনের? বোরনের বেশি হওয়ার কথা না? এটা আমাকে বলো জাস্ট। ধরো বেরিলিয়াম থেকে বোরন গেছে, বেরিলিয়াম থেকে বোরনের আকার কি? বোরনের আকার ছোট। যার আকার ছোট তার কি বেশি হওয়ার কথা? আয়নীকরণ শক্তি। তাহলে বোরন বেশি হওয়ার কথা না? চিহ্নটা কেমন হওয়ার কথা? চিহ্নটা বোরনের পেটের দিকে থাকার কথা, কিন্তু না হয়ে উল্টা দিকে ঘুরে যায়। বেরিলিয়াম বড় হয়ে যায়, বোরন ছোট হয়ে যায়। নাইট্রোজেন বড় হয়ে যায়, অক্সিজেন ছোট হয়ে যায়। ম্যাগনেসিয়াম বড় হয়ে যায়, অ্যালুমিনিয়াম ছোট হয়ে যায়। ফসফরাস বড় হয়ে যায়, সালফার ছোট হয়ে যায়। বোঝা গেছে? কেন হয় সেটা দেখবো, সমস্যা নাই। এখন হয় নাকি এটুক কি আমরা বুঝতে পারছি? হয় মানে এটা থেকে লিখছো খাতার মধ্যে? লিখো, তাড়াতাড়ি লিখো, খাতার মধ্যে লিখো। হওয়ার কথা কোনটা? এইগুলা। হলো কোনগুলা? পাশের গুলা। হলো কোনগুলা? পাশের গুলা। এন্ড কেন হইলো? এটা একটা ইলেকট্রন বিন্যাস করলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো বেরিলিয়াম আর বোরন আছে, তো বেরিলিয়ামকে নিয়ে ইলেকট্রন বিন্যাস করো, কি আসে? 1s2 2s2। আর বোরনকে নিয়ে ইলেকট্রন বিন্যাস করো, কি আসে? 1s2 2s2 2p1 2p1। সো এখন দেখো বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল পরিপূর্ণ কিনা? পরিপূর্ণ। পরিপূর্ণ অরবিটাল অধিকতর স্থিতিশীল কিনা? স্থিতিশীল। এখান থেকে ইলেকট্রন সহজে বের করতে পারবা? যদি বের করতে হয় কি দেওয়া লাগবে? বেশি তাপ। বেশি তাপ মানে বেশি শক্তি, তাহলে ওর শক্তি বেশি। আবার বলি, বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর পরিপূর্ণ কিনা? পূর্ণ। s অরবিটাল। তাহলে সহজে কি সে ইলেকট্রন ছাড়তে চাইবে? ছাড়াইতে তো হবে। কিভাবে ছাড়াবো? বেশি তাপ দিব। বেশি তাপ যেটা দিবা সেটাই কি? তাপ। ওই যে পজিটিভ বেশি বেশি দিবা, তাহলে কি হবে? তাপ বেশি দেওয়া লাগবে। তাপ বেশি মানে ওটাই আয়নীকরণ শক্তি। তাহলে ওর আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে? বেশি হবে। পারা যাবে? প্রত্যেকটার ব্যাখ্যা আছে। এর কি সেরকম কোন পূর্ণ আছে? পি পূর্ণ হলে 6 হইতো, 6 আছে? P3 হলে অর্ধপূর্ণ হইতো, অর্ধপূর্ণ আছে? তাহলে এর কি অত বেশি তাপ দেওয়া লাগবে? অল্প তাপেই সে দিয়ে দিবে। অল্প তাপে দিবে মানে আয়নীকরণ শক্তি বেশি না কম? কম, তাই ওরটা কম। পারা যাবে? সেম ভাবে বাকিগুলো দেখবা, হয় পরিপূর্ণ হবে নাহলে অর্ধপূর্ণ হবে। পরিপূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে চিহ্ন ঘুরে যাবে। চিহ্ন কি হবে? ঘুরে যাবে। তাহলে এগুলো সব পারা যাবে? জোড়াগুলো মুখস্থ করতে পারবা? ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম হচ্ছে একটাই গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপ 17। কত? গ্রুপ 17 কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই কয়টা মনে রাখো। এখন একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে যদি আকার কমে, গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি হবে? আকার বাড়ে মানে কি হয়? আয়িত কি হয়? কমে। তাহলে আমি যদি আকারের ক্রম এখানে সাজাই তাহলে কেমন আসবে বলো? আকারের ক্রমে সবার আগে কে থাকবে? নিচে যে আয়োডিন, তার পারমাণবিক সংখ্যা বেশি না? তাহলে তার সাইজ বড় হবে না? এটার পর্যায় 2, এটা 3, এটা 4, এটা 5, পর্যায় যায় 5, শক্তি স্তর কত? 5। তাহলে এর আকার সবচেয়ে বড়। তাহলে আকার সবচেয়ে আগে আসবে কি বলো? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। দ্যাটস ইট। তাহলে আকারের সাথে তোমার এখন ইলেকট্রন আসক্তির ক্রম কি হবে? উল্টা কি না নাকি? উল্টা। তাহলে উল্টাই সাজাই ফেলো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উল্টাই সাজাই ফেললাম না? এটাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। এটা না হয়ে ক্লোরিন একে আসবে, হবে ক্লোরিন একে আসলো, ফ্লোরিন 2 গেল, তারপর সেম থাকলো। এখন এটার ব্যাখ্যা কি না কি এগুলো আমরা আপাতত না জানলে আপাতত দরকার নাই। আমরা জাস্ট এমসিকিউ এর জন্য এতটুকু জেনে রাখলাম। ওকে, বুঝছি? এটুক বুঝছি কিনা বলো? এটার ব্যাখ্যা যদি তোমার কাছে আমি জানতে চাই দিতে পারবা? না? আচ্ছা, দিতে পারা তো মানে উচিত। সেটা হচ্ছে দেখো তো, ফ্লোরিন পর্যায় কতর মৌল? 2 এর। আর ক্লোরিন পর্যায় কতর মৌল? 3 এর। ভালো মতন জাস্ট শুনে রাখো, তাহলেই বুঝবা। পর্যায় 2 এ কে আছে? ফ্লোরিন। পর্যায় 3 এ আছে ক্লোরিন, বাট একই গ্রুপের তো, গ্রুপ 17 এর। তার মানে এদের সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন আছে? 7টা করে।
গ্রুপ 17 মানে কয়টা করে ইলেকট্রন আছে? 7টা করে। ফ্লোরিনও সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 7টা। ক্লোরিনেরও কয়টা? 7টা। ফ্লোরিন পর্যায় 2 মানে এটার আকার কেমন? ছোট। আর ক্লোরিনের আকার কেমন? বড়। চিন্তা করো একটা ছোট জায়গায় 7 জন মানুষ আছে একটা রুমের মধ্যে, সেখানে আর একজনকে তুমি ইন করাইতে চাচ্ছ, তারা কি আর ঢুকতে দিবে তাকে? আরে ভাই জায়গা হয় না, ঠেলাঠেলি করে একজন বিছানার থেকে